আপু এখন মনে হয় শুরু করা যাবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের রেডিও ফিজিক্স এর প্রথম ক্লাস। টপিক হচ্ছে দি স্ট্রাকচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। শুরুতেই বলে নিই, এইটা হচ্ছে একদম বেসিক টপিক। এই টপিক থেকে যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বারবার আসে। আর এই টপিকের সুবিধা হচ্ছে যে একটু ফোকাস করলেই অল্প টাইমে আপনাদের মনেও থাকবে, আর অনেক ভালো মার্কসও ক্যারি করা যাবে। প্রতিবারই এই টপিক গুলো থেকে দেখা যায় যে 2 থেকে 3টা বা অ্যাটলিস্ট একটা কোশ্চেন আপনারা পাবেনই। এখন শুরুতে এটা নতুনদের জন্য বলছি যে টপিকস গুলোর ভেতরে যেগুলো রেড মার্ক করা সেগুলো হচ্ছে ইনফিনিটি স্টার, 3 স্টার টপিক গুলোকে আমি বেগুনি মার্ক করেছি, আর ইয়েলো মার্ক করা টপিকটা হচ্ছে 2 স্টার টপিক এখানে। আর আমি গ্র্যাজুয়ালি যখন পড়াবো সামনের দিকে তখন আমি আবার বলে দিব কোন টপিক গুলো ইম্পর্টেন্ট আর কোন টপিক গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। শুরুতেই আমাদের জানতে হবে রেডিওলজির যেটা বেস বা আমাদের রেডিও ফিজিক্সের যেটা মেইন জিনিস, যে ম্যাটার, অ্যাটম, মলিকুল, এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা লাগবে। এগুলো হয়তো কখনোই আপনার পরীক্ষায় আসবে না, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার এবং এই জিনিসগুলো একবার শুনলেই আপনাদের মনে থাকবে। ম্যাটারটা কি জিনিস? সোজা বাংলায় বলতে গেলে ম্যাটার মানে হচ্ছে পদার্থ। তাহলে পদার্থের ডেফিনেশন আমরা ছোটবেলায় কি পড়েছিলাম? যে যেই জিনিসগুলো স্থান দখল করে এবং যার জড়তা আছে তারাই হচ্ছে পদার্থ। তাহলে ম্যাটার কি? ম্যাটার হুইচ অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ ইনার্শিয়া। অথবা অনেক সময় বলা বলা হবে, ইনার্শিয়ার জায়গায় বলা যেতে পারে যাদের একটা মাস আছে। আর ইউজুয়ালি ম্যাটার গুলো এনভায়রনমেন্টে ইমপিওর স্টেটে পাওয়া যায়, যেমন হচ্ছে মিক্সচার অফ ইনডিফিনিট কম্পোজিশন, যেমন রক সল্ট গুলো। র- আমরা জানি যে পিওর সল্টের কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর যখন ম্যাটার হিসেবে থাকবে তখন মিক্সচার অফ অ্যানাদার সাবস্টেন্স হিসেবে থাকে। এই জন্য দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই জিনিসগুলো মিক্সড আপ থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা জাস্ট এই স্লাইডটা একবার রিডিং দিব আর জেনে রাখবো যে পদার্থ কাকে বলে। নেক্সট হচ্ছে আমাদের সাবস্টেন্স। সাবস্টেন্সটা কি জিনিস? যেই ম্যাটেরিয়াল গুলোর একটা ডেফিনিট কনস্ট্যান্ট কম্পোজিশন আছে তারাই হচ্ছে সাবস্টেন্স। যেমন পিওর সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড যেটা, সেটা হচ্ছে আমাদের সাবস্টেন্স যাদের একটা ডেফিনিট কম্পোজিশন আছে। আর যখন এটা একটা মিক্সচার হিসেবে থাকবে বা ইনডিফিনিট একটা কম্পোজিশন দিবে তখন হচ্ছে সেটা ম্যাটার। আর এলিমেন্টটা কি জিনিস? সোজা ভাষায় বলতে গেলে এলিমেন্ট হচ্ছে সিম্পল সাবস্টেন্স বা যাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। ক্যান নট বি ডিকম্পোজ টু সিম্পলার সাবস্টেন্স বাই অর্ডিনারি মিনস, মানে সাধারণ কোনো মাধ্যমে বা শুধুমাত্র কেমিক্যাল রিয়াকশন দ্বারা এদেরকে ভেঙে এর চাইতে বেশি সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করা যাবে না। যেমন হচ্ছে আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো। এখন এনভায়রনমেন্টে 92 ন্যাচারালি অকারিং এলিমেন্টস আছে। এই স্লাইডটা থেকে এই পয়েন্টটা শুধুমাত্র ইম্পর্টেন্ট যে এনভায়রনমেন্টে কতগুলো ন্যাচারালি অকারিং এলিমেন্টস আছে, ইউজুয়ালি 92টা। আর দেন আমাদের কম্পাউন্ড। কম্পাউন্ডটা কি? বাংলায় বলতে গেলে যৌগিক পদার্থ। যেই পদার্থগুলো সাধারণত কেমিক্যাল ইউনিয়ন অফ 2 or more এলিমেন্টস এর মাধ্যমে তৈরি হয়, মানে 2 বা ততোধিক এলিমেন্ট কেমিক্যাল কম্পাউন্ড ইউনিয়নের মাধ্যমে কম্পাউন্ড ফর্ম করে। যেমন এটার এক্সাম্পল কি? সোডিয়াম ক্লোরাইড। আগের টপিক গুলো জাস্ট জানার জন্য এখন থেকে যে স্লাইড গুলো শুরু হচ্ছে সেগুলো আমাদের লাগবে, কারণ পুরা রেডিও ফিজিক্স এর বেসিকই হচ্ছে অ্যাটমের ওপর। অ্যাটম, অ্যাটমের কম্পোজিশন, এগুলো সবকিছু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন অ্যাটম কি জিনিস আমরা জাস্ট একবার একটু জেনে নিব। স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাজ ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস অফ দ্যাট এলিমেন্ট, মানে হচ্ছে মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম ইউনিট যেটার ভেতরে ওই পদার্থের ক্যারেক্টারিস্টিক্স থাকে। তাহলে কি অ্যাটমকে এর চাইতে ছোট ছোট ভাগে ভাগ করা যাবে?
হ্যাঁ, অ্যাটমকে যদি আমরা এর চাইতে বেশি মানে অ্যাটমকে যদি আমরা আরো বেশি ভাগ করি, তখন সেখান থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রন তৈরি হবে। মানে এগুলোকে আরেক নাম হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন গুলোকে সাব অ্যাটমিক পার্টিকেলও বলে। এগুলো কিন্তু ওই এলিমেন্টটার কোনো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স ক্যারি করবে না। যে কোনো জিনিসকে ভাঙলেই আপনারা ইলেকট্রন বা যে কোনো জিনিসের অ্যাটমকে ভাঙলেই ইলেকট্রন প্রোটন নিউট্রন পাওয়া যাবে। তার মানে কি, যদি আমরা অ্যাটমকে এর চাইতে বেশি সিম্পল পার্টিকেলে ভাগ করি, তাহলে আর সেই এলিমেন্টের কোনো ক্যারেক্টারিস্টিক প্রপার্টি পাবো না। আর অ্যাটমের সেপারেশনটা সাধারণত নর্মাল কেমিক্যাল রিয়াকশন দিয়ে পসিবল হয় না। এটার জন্য নিউক্লিয়ার রিয়াকশনের দরকার হয়, যেটা আমরা আরো সামনে পড়বো। মলিকুল কাকে বলে? মলিকুল হচ্ছে স্মলেস্ট সাবডিভিশন অফ সাবস্টেন্স দ্যাট হ্যাড ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস অফ দ্যাট সাবস্টেন্স। মলিকুল মলিকুলের বাংলা হচ্ছে অণু, আর অ্যাটম হচ্ছে পরমাণু। তাহলে মলিকুলটা কি? মলিকুলটা হচ্ছে একটা সাবস্টেন্সের ক্ষুদ্রতম ইউনিট, যেটার ভেতরে ওই সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক প্রপার্টি থাকে। আর মলিকুল গুলোকে ভাঙলে কিন্তু আমরা অ্যাটম পাবো। আর এই মলিকুলকে অ্যাটমে সেপারেট করা যাবে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে। এর জন্য কোনো কঠিন প্রসেসে যাওয়ার বা নিউক্লিয়ার রিয়াকশনের প্রয়োজন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে মলিকুলকে ভাঙলে কিন্তু অ্যাটম পাওয়া যাবে, এবং অ্যাটমের ভেতরেও কিন্তু ক্যারেক্টারিস্টিক প্রপার্টি থাকে। এখান থেকে এই ডেফিনেশনটা জাস্ট আমরা একবার রিডিং দিব। শুধুমাত্র রেড মার্ক করা পয়েন্ট গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই পয়েন্ট গুলো আসতে পারে পরীক্ষায়। যদিও এই পর্যন্ত অ্যাটম আর হচ্ছে মলিকুল থেকে এরকম কোনো কোশ্চেন আসে নাই, বাট যেহেতু সোজা, আপনারা জাস্ট অ্যাটলিস্ট রেড মার্ক করাগুলো হলেও দেখে রাখবেন। যেমন অ্যাটমটা কি? অ্যাটমটা হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড স্মলেস্ট পার্ট দ্যাট ক্যান এক্সিস্ট অফ অ্যান এলিমেন্ট। আর মলিকুলটা হচ্ছে দুই বা ততোধিক অ্যাটম মিলে মলিকুল তৈরি হয়। আর বাকি পয়েন্টগুলো আমাদের আগেই ডিসকাস করা। অ্যাটমটা কিন্তু আমাদের হচ্ছে লেস স্টেবল, আর মলিকুলটা হচ্ছে আমাদের মোর স্টেবল। কেন? কারণ হচ্ছে যেহেতু দুইটা অ্যাটম মিলে তৈরি হচ্ছে, এরা ফ্রি এক্সিস্টেন্স করতে পারে। আর রিঅ্যাক্টিভিটির ক্ষেত্রে মনে রাখতে হবে যে অ্যাটম অফ অল এলিমেন্টস শো এ সার্টেন লেভেল অফ রিঅ্যাক্টিভিটি। ইউজুয়ালি রিঅ্যাক্টিভিটি বা হচ্ছে রিঅ্যাকশনে পার্টিসিপেট করার অ্যাবিলিটি অ্যাটমের বেশি, কিন্তু আমাদের হচ্ছে যেটা মলিকুলের কিন্তু রিঅ্যাক্টিভিটিটা কম। অ্যাটমের চেয়ে মলিকুলের কোনো কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করার টেন্ডেন্সি বা হচ্ছে কোনো রিয়াকশনে মানে পার্টিসিপেট করা, যেটাকে বলে রিঅ্যাক্টিভিটি, সেটা হচ্ছে কম মলিকুলের। তাহলে অ্যাটম মলিকুল থেকে আমরা বেসিক্যালি কি জানবো? তিনটা পয়েন্ট জানলেই হবে আমাদের, যে অ্যাটমটা হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট, আর আমাদের হচ্ছে যেটা মলিকুলটা হচ্ছে দুই বা ততোধিক অ্যাটম মিলে তৈরি হচ্ছে মলিকুল। অ্যাটমটা আমাদের লেস স্টেবল, কিন্তু অ্যাটমের রিঅ্যাক্টিভিটি বেশি। এই তিনটা পয়েন্ট মনে রাখলেই মোটামুটি পুরাটাই আপনাদের মনে থাকবে। আর এই চারটা সেলম্যান থেকে নেওয়া, মোটামুটি একবার দেখে রাখবেন। ওই এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটাই শর্টকাট এখানে বলা আছে, যে ম্যাটারটা কি জিনিস? ইনডিফিনিট কম্পোজিশন। এটা মিক্সচার টাইপের কিছুটা। সাবস্টেন্সটা কি? সাবস্টেন্সের হচ্ছে ডেফিনিট কম্পোজিশন থাকবে। এখন এই সাবস্টেন্সটাকে আবার দুই ভাগে ভাগ করেছে, এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্ট কি? আমরা যেটা পড়লাম মৌলিক পদার্থ, আর কম্পাউন্ড হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। আর অ্যাটমটা কি? এলিমেন্টের ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে অ্যাটম, আর মলিকুলটা হচ্ছে আমাদের কম্পাউন্ডের ক্ষুদ্রতম ইউনিট। মোটামুটি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটারই সামারি একবার জাস্ট দেখে রাখলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের যেখান থেকে কোশ্চিন আসবে এই টপিক গুলোতে, এখন আমরা মোটামুটি চলে আসছি। এখান থেকে আপনারা ঠিক মতো পড়বেন, আর আগের গুলো একবার রিডিং দিলেই মোটামুটি হবে, ওটা বারবার পড়ার দরকার নাই। অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারটা প্রথম কে বানিয়েছে বা কে এই মডেলটা দেখিয়েছে? নীল বোর 1913-এ ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচারের একটা হচ্ছে মডেল দেখিয়েছে, হ্যাঁ, যেটাকে বলে বোর অ্যাটমিক মডেল। এর আগেও রাদারফোর্ড একবার মডেল দেখিয়েছিলেন, বাট ওনারটা পরে লিমিটেশনের জন্য একসেপ্ট হয়নি। বোর মডেলটাই এখন এস্টাবলিশড। তাহলে অনেক সময় এই সালটা আসে পরীক্ষায়, যে কত সালে? 1913-এ নীল বোর অ্যাটমিক স্ট্রাকচার ইনভেন্ট করেছেন, যেটাকে বলা হয় বোর অ্যাটমিক মডেল। আর
এখন অ্যাটমের কম্পোজিশনটা কেমন? অ্যাটমের সেন্ট্রালি থাকবে নিউক্লিয়াস, যেটাকে আমরা একটা সোলার সিস্টেমের সাথে কম্পেয়ার করতে পারি, যে সূর্য যেটা আমাদের, সূর্যটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর প্ল্যানেট গুলো হচ্ছে ইলেকট্রন। আমরা জানি সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে প্ল্যানেট গুলো সব ঘুরতে থাকে, তেমনি আমাদের হচ্ছে নিউট্রনের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে আমাদের ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। আর এই যে অরবিট, অরবিট গুলো হচ্ছে আমাদের এক একটা যে পাথওয়ে, মানে আমাদের যে পথে ইলেকট্রন গুলো ঘুরছে সেগুলো হচ্ছে এক একটা শেল। আর আরেকটা কথা হচ্ছে, মানে এটা জাস্ট জানার জন্য, যে ডেমোক্রিটাস প্রথম ইনভেন্ট করে অ্যাটম। অ্যাটম শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, এটার মানে হচ্ছে আনকাট। এটা জাস্ট জানার জন্য। আমরা এই স্লাইড থেকে যদি একটা জিনিস মনে রাখতে হয়, মনে রাখবো যে নীল বোর অ্যাটমিক স্ট্রাকচারটা ইনভেন্ট করেছেন 1913-এ। দেন আমাদের বোর অ্যাটমিক মডেল থেকে, এইখান থেকে আমাদের এগুলো সব পয়েন্ট লাগবে না, জাস্ট একবার রিডিং দিলেই হবে যে ইলেকট্রন গুলো, বোর অ্যাটমিক মডেলটা আমি বাংলায় বলি, যে বোর অ্যাটমিক মডেলের বেসিক মানে কনসেপ্টটা হচ্ছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো এক একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকবে। দেখেন প্রতিটা ইলেকট্রন এক একটা নির্দিষ্ট শেলে ঘুরছে, এবং এক একটা শেলের ইলেকট্রনের এনার্জি হচ্ছে ওই শেলের জন্য ফিক্সড। আর ইলেকট্রন গুলো ঘোরার সময় এরা হচ্ছে সাধারণত কোনো প্রকার এনার্জি লস করে না, মানে একটা নির্দিষ্ট কক্ষপথে একই এনার্জিতে ঘুরতে থাকবে, এবং ইউজুয়ালি কক্ষপথ চেঞ্জ করে না। কিন্তু যদি এরা কোনো কারণে এনার্জি মানে গেইন করে তখন, বা হচ্ছে এনার্জি ছেড়ে দেয়, তখন এরা জাম্প করে এক শেল থেকে অন্য শেলে যেতে পারে। এই জিনিসটাই হচ্ছে আমাদের বোর অ্যাটমিক মডেল। এখানে এই কথাটাই লেখা আছে, জাস্ট একবার রিডিং দিলেই আপনাদের মোটামুটি মাথার মধ্যে গেঁথে যাবে যে an atomic electron can circle its nucleus only in certain stable orbits without radiating any energy। মানে হচ্ছে এই মানে যেটা দেখালাম কক্ষপথে কোনো প্রকার এনার্জি লস না করে ইলেকট্রন গুলো, যেমন এই ইলেকট্রনটাকে ধরলে এটা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এই কক্ষপথ গুলোকে বলা হচ্ছে কি আমাদের নন রেডিয়েটিং অরবিট বলা হয়, বা স্টেবল অরবিটস বলা হয়। আর বলছে যখন মানে ইলেকট্রন গুলো রিভলভ করবে তখন এদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা হচ্ছে মানে mvr ইকুয়াল টু nh/2 পাই। এটা আমি আরেকটু পরে ভালোভাবে ইকুয়েশনটা দেখাবো। আর আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যাটম emits or absorb a photon of light when an electron jump from one permitted orbit to another। মানে ইলেকট্রন গুলো যদি হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করে তখন এরা হায়ার এনার্জি শেলে যেতে পারে, আর ইলেকট্রন গুলো যদি এনার্জি রিলিজ করে মানে লোয়ার এনার্জি লেভেলে গেলে এরা এনার্জি ছেড়ে দেয়। এই জিনিসটা আপনাদের পরে আরো ক্লিয়ার হবে। আর আপাতত আমাদের যেটা ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার এতক্ষণ ধরে যতগুলো পড়লাম তার মধ্যে ইনফিনিটি স্টার হচ্ছে এই মডেলটা। হ্যাঁ, বোর অ্যাটমিক মডেল ইকুয়াল টু P5, বা এটার মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইকুয়াল টু nh/2 পাই। এখন এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ শেল, আর এইচ যেটা, এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এটার মানও আসে অনেক সময় এক্সামে। এই মানটা আপনারা মুখস্থ করবেন, যে 6.623 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। হ্যাঁ, অনেক সময় দেখা যাবে যে এমসিকিউ এ ইউনিটটা চেঞ্জ করে জুল পার সেকেন্ড দিয়ে দিল, তখন কিন্তু ফলস হবে। মনে রাখতে হবে জুল ইন্টু সেকেন্ড হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ইউনিট। আবার অনেক সময় দেখা যাবে 10⁻⁻34 এর এখানে 10⁻34 চলে আসে। এই জন্য আপনারা এই মানগুলোকে অ্যাটলিস্ট সুন্দর করে মুখস্থ করবেন, এবং এখন থেকে একটা খাতা বা একটা ছোট নোটপ্যাড বানাবেন যেখানে বিভিন্ন রকমের মান বা ইকুয়েশন গুলো আপনারা রেডিও ফিজিক্সের জন্য আলাদা করে নোট করে রাখবেন। যেমন এই ইকুয়েশনটা আপনাকে পরীক্ষার আগের দিন একবার দেখে যেতে হবে, এই মানটা আপনাকে পরীক্ষার আগের দিন অবশ্যই একবার দেখে যেতে হবে, বা পরীক্ষার 2-3 দিন আগে হলেও রিভিশন দিতে হবে। এটা এমন না যে কনসেপ্ট থেকে আপনি অ্যান্সার করে ফেলবেন বোর অ্যাটমিক মডেলের এই মান, কারণ মানগুলো হচ্ছে মুখস্থ করার জিনিস, ইকুয়েশন গুলো মুখস্থ করার জিনিস। এই জন্য আমরা এখন থেকে একটা খাতা বানায় ফেলবো। প্রথমবার পড়ার সময় আমরা ধরেন আজকে ফার্স্ট ক্লাসের কোন কোন পয়েন্ট গুলো আমার মনে থাকবে না বা কোন পয়েন্ট গুলো নোট করা দরকার আমি বলে দিব, সেগুলো আপনারা হচ্ছে অবশ্যই এখন থেকেই খাতায় নোট করে ফেলবেন, এবং ওই খাতাটাই পরীক্ষার আগে রিভিশন দিবেন।
এখন হচ্ছে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ভেতরে প্রথমে নিউক্লিয়াস নিয়ে আমরা একটু আগে যেটা দেখালাম, নিউক্লিয়াস বা সোলার সিস্টেমে যেটাকে বলছিলাম সূর্য, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ পার্টিকেল নিয়ে বা নিউক্লিয়াসটা গঠিত। নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে, একটা প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। প্রোটন গুলো হচ্ছে পজিটিভলি চার্জ আর নিউট্রন গুলো হচ্ছে আমাদের নিউট্রাল। এন ফর এন মনে রাখবো, নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রাল দেখে এদের চার্জ নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কয়টা প্রোটন থাকবে সেই কয়টা সেই একই পরিমাণ ইলেকট্রন মানে এদের শেলে ঘুরতে থাকবে। কেন? কারণ আমরা জানি যে অ্যাটম গুলো হচ্ছে ইলেকট্রিক্যালি চার্জ নিউট্রাল হবে। যেহেতু প্রোটন গুলো পজিটিভলি চার্জ, তাহলে একই পরিমাণ ইলেকট্রন যদি আউটার শেলে মুভ করে তখন আমাদের মানে দুইটা মিলে একটা আরেকটাকে কাট করে দিবে এবং আলটিমেটলি মানে অ্যাটমটা হচ্ছে নিউট্রাল থাকবে। আর যদি ইলেকট্রন সংখ্যা প্রোটনের চেয়ে কম বা বেশি হয় তখন কিন্তু আয়নে কনভার্ট হবে অ্যাটমটা। এখন প্রোটন আর নিউট্রনকে আলাদা মানে একই প্রোটন আর নিউট্রন গুলোকে নিউক্লিয়নও বলা হয়, আবার অনেক সময় সাব অ্যাটমিক পার্টিকেলও বলা হয়। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের পার্ট না, নিউক্লিয়াসের কম্পোনেন্ট হচ্ছে প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনটা হচ্ছে আমাদের অ্যাটমের কম্পোজিশনের ভেতরে ইলেকট্রন আসবে, কিন্তু নিউক্লিয়াস মানেই হচ্ছে প্রোটন আর নিউট্রন। প্রোটনটা পজিটিভলি চার্জ আর নিউট্রনটা হচ্ছে আমাদের চার্জ নিউট্রাল। দেন ইলেকট্রন গুলো এতক্ষণ ধরে যা বললাম সেটাই, ইলেকট্রন গুলো নেগেটিভলি চার্জ, এরা এক একটা কক্ষপথে বা অরবিটে এরা ঘুরতে থাকবে। আর হচ্ছে এই শেল গুলোকে আমরা ভাগ করি, মানে একটা নাম দেওয়া হয় বিভিন্ন শেল গুলোকে, সাধারণত কে থেকে শুরু করা হয় এবং নিউক্লিয়াস থেকে যত ডিস্টেন্স বাড়তে থাকবে তত বেশি শেল নাম্বার মানে নামটাও বাড়তে থাকবে। যেমন ফার্স্ট শেলটা কে, পরেরটা এল, তারপরেরটা এম, এন, তারপর ও, পি, কিউ, এভাবে নামকরণ হতে থাকবে। তাহলে মাথার মধ্যে রাখতে হবে ইনারমোস্ট শেলের নাম হচ্ছে কে শেল। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোন শেলে কতটা ইলেকট্রন থাকবে। মানে এক একটা শেলের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে আমাদের 2n²। এনটা কি? এন হচ্ছে শেল নাম্বার। এখন এটা কিভাবে কাউন্ট করব? ধরি কে, কে এর ক্ষেত্রে আমাদের এন কত হবে? এন ইকুয়াল টু হবে 1, যেহেতু কেই আমাদের এক নাম্বার শেল এই জন্য কে এর ক্ষেত্রে এন ইকুয়াল টু 1 হবে। তাহলে কে শেলে কয়টা ইলেকট্রন থাকবে? কে শেলে আমাদের 2 × 1 এর ওপর স্কোয়ার, মানে থাকবে হচ্ছে দুইটা ইলেকট্রন থাকবে আমাদের কে শেলে। সিমিলারলি এই যে এল শেলে দেখেন আমাদের হচ্ছে এল শেলটার নাম্বার হচ্ছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার করে 8টা ইলেকট্রন থাকবে এল শেলে। আর এম এর নাম্বার কত? এম শেলটা হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে 2 × 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এম শেলে আমাদের আলটিমেটলি থাকবে 18টা ইলেকট্রন। এভাবে এন ও পি আমরা মানগুলো বের করে নিব। মোটামুটি আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এই পয়েন্টটা রাখলেই হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন ইচ শেল ইকুয়াল টু 2n²। এনটা হচ্ছে শেল নাম্বার। রেড মার্ক যেই পয়েন্ট গুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি স্লাইডের ভেতরে রেড মার্ক করে দিয়েছি। আপনারা পড়ার সময় রেড মার্ক করা পয়েন্ট গুলো একটু ভালোভাবে দেখবেন। আর পিডিএফ আমি গ্রুপে শেয়ার করে দিব। দেন এই স্লাইডটা জাস্ট রিডিং আর অল্প একটু জানার জন্য, এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচারস। আমরা কি জানি এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার কি? আগেও আলোচনা করেছি, ইলেকট্রন গুলোই হচ্ছে আমাদের এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচার। আর তাহলে ইলেকট্রন রিলেটেড জিনিসগুলো এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচারের ভেতরে আসবে। যেমন ইলেকট্রন গুলোকে 4টা কোয়ান্টাম নাম্বার দেওয়া হয়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে আমাদের এক একটা শেলের নাম্বার। যেমন এন, যেটা আমরা 2n² পড়লাম, সেখানে এনটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যেমন কে শেলের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, এল শেলেরটা হবে 2, এম শেলেরটা 3, এরকম। আর আরেকটা আছে আমাদের অ্যাজিমুথাল নাম্বার, সেটা হচ্ছে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কোথায় ইউজ করলাম? প্রথম অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়ার্ডটা কিন্তু আমরা বোর অ্যাটমিক মডেলে ইউজ করেছিলাম। ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখবো, মোমেন্টাম ইকুয়াল টু মাস ইনটু ভেলোসিটি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, দি ওরিয়েন্টেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক মোশন ইন দি ম্যাগনেটিক ফিল্ড। এটা আমরা সামনে আরো ডিসকাস করব নেক্সট ক্লাসগুলোতে। আর আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, দি ডিরেকশন অফ ইলেকট্রন স্পিন আপন ইটস ওন এক্সিস। স্পিন জিনিসটা কি? আমরা
একটু আগে আমরা যখন মানে অ্যাটমটাকে যখন আমরা সূর্যের সাথে কম্পেয়ার করছিলাম, তখন আমরা বলেছিলাম যে ইলেকট্রন গুলো হচ্ছে এক একটা প্ল্যানেট যারা মানে একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরছে। সিমিলারলি আমরা জানি যে প্রতিটা প্ল্যানেট তার নিজ অক্ষের ওপরেও ঘোরে, যেমন একটা লাটিম লাটিম তার নিজ অক্ষের ওপরেও ঘোরে, আবার একটা নির্দিষ্ট ডিস্টেন্সও পার করে। এই মানে নিজ অক্ষের ওপর যে ঘোরা, সেটাই হচ্ছে স্পিন। এই স্পিনের ডিরেকশনটাকে এক্সপ্রেস করা হয় হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বারটা কি? ইলেকট্রনটা যে নিজ কক্ষপথে যে নিজ অক্ষের ওপর যে ঘুরছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখন অ্যাটমিক এনার্জি লেভেল গুলো, এই পয়েন্ট গুলো জাস্ট একবার আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের এমনি মনে থাকবে। ইলেকট্রন অফ ডিফারেন্ট এনার্জি লেভেল পজেস ডিফারেন্ট এনার্জি। মানে আমাদের হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন গুলো এক একটা মানে এক একটা শেলের ইলেকট্রন গুলোর একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে। এখন কি বলছে? দি হায়ার দি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দি হায়ার ইজ দি এনার্জি অফ দ্যাট লেভেল। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যত বেশি হবে, তত হচ্ছে আমাদের অরবিটাল শেলগুলোর এনার্জি বাড়তে থাকবে। এই যে দেখেন, একটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ইনক্রিজিং এনার্জি অফ অরবিট। তার মানে কি? আমাদের কে শেলের চেয়ে এল শেলের এনার্জি বেশি, এল শেলের চেয়ে এম শেলের এনার্জি বেশি। তার মানে হচ্ছে আমাদের এম শেলের শেল এনার্জি চিন্তা করলে আমাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বার যত বেশি হবে, তত বেশি আমাদের হচ্ছে শেল এনার্জি গুলো বেশি হবে। কিন্তু আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, আর ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। ইলেকট্রন বাইন্ডিং এনার্জি জিনিসটা কি? একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে বের করে দিতে যেই পরিমাণ শক্তি লাগবে, সেটা হচ্ছে সেই শেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। মানে সাপোজ ধরেন এটা কে শেল, কে শেলে আমাদের হচ্ছে, ধরেন কে শেল থেকে আমি এই ইলেকট্রনটাকে সেপারেট করে দিব, সেটার জন্য আমার যেই পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে কে শেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। এখন নিউক্লিয়াসের কাছে যেহেতু কে শেল, তার মানে হচ্ছে কে শেলটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জ দিয়ে কে শেলের ইলেকট্রনটা অনেক বেশি অ্যাট্রাক্টেড। তার মানে এটাকে সেপারেট করতে অনেক বেশি এনার্জির দরকার হবে। কিন্তু এল শেলটা দেখেন, নিউক্লিয়াস থেকে আমাদের এল শেলের ডিস্টেন্সটা চিন্তা করেন বেশি। তার মানে হচ্ছে আমাদের এল শেলের ইলেকট্রনটাকে সেপারেট করার জন্য রিলেটিভলি কম এনার্জির দরকার হবে দেন কে শেল। এই এভাবে ধীরে ধীরে ডিস্টেন্স যত বাড়বে, তত ইলেকট্রন বাইন্ডিং এনার্জি কমতে থাকবে। এই জন্য আমাদের যদি আমরা এইটাকে শর্টকাটে ভাবি, যে অ্যাটমিক এনার্জি লেভেল গুলোকে চিন্তা করি, তাহলে তাহলে দেখা যাচ্ছে কি, যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে এনার্জি বেড়ে যাচ্ছে শেলের, কিন্তু আমাদের ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা কমে যাচ্ছে, কারণ যেহেতু নিউক্লিয়াস থেকে এদের ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। এই জন্যই আমাদের দেখা যাবে যে কে শেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা সবচেয়ে বেশি, কিন্তু এদের নর্মাল অরবিটাল এনার্জিটা সবচেয়ে কম কে শেলের। এই কথাটা এখানে লেখা আছে, জাস্ট একবার দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ইলেকট্রনটা যখন হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে যাবে, তখন এরা হচ্ছে এনার্জি রিলিজ করে দিবে, কিন্তু যখন হচ্ছে এরা লোয়ার থেকে হায়ারে যাবে, তখন এরা এনার্জি অ্যাবজর্ব করবে। এগুলো এখন একবার শুনে রাখেন, পরে যখন ধীরে ধীরে আমরা ক্লাস নিব, এই টপিকগুলো আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি মনে রাখবো যে কে শেল যেটা সবচেয়ে কাছে, সেটার কোয়ান্টাম নাম্বার 1, এবং এই শেলটার আমাদের এনার্জি কম, কিন্তু ইলেকট্রন বাইন্ডিং এনার্জি কে শেলের সবচেয়ে বেশি। এবং ইলেকট্রন যদি কোনো কারণে এল থেকে কে শেলে আসে, মানে হায়ার থেকে লোয়ার এনার্জি লেভেলে যায়, তখন হচ্ছে এনার্জি রিলিজ হবে। আর যদি লোয়ার থেকে হায়ারে যায়, তখন এনার্জি অ্যাবজর্ব হবে। এখন এনার্জি লেভেল, কোন শেলের এনার্জি কত, এটা টাংস্টেন অ্যাটম। আমরা ফিউচারে যখন আলোচনা করব, তখন আমরা দেখব আমাদের এক্স রে প্রোডাকশন থেকে রেডিওলজিতে বা রেডিও ফিজিক্সে যত রকমের টেস্ট বা বিভিন্ন জিনিসগুলো হয়, সবগুলোতেই টাংস্টেনের একটা ইম্পর্টেন্ট রোল আছে। এই টাংস্টেনের এনার্জি লেভেল গুলো ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে।
কে শেলের এনার্জি কত? 70,000 ইলেকট্রন ভোল্ট, বা যদি বলা হয় 70 কিলো ইলেকট্রন ভোল্ট তাহলেও কিন্তু ঠিক। মানে একটা জিনিস মনে রাখতে হবে যে 1 কিলো ইলেকট্রন ভোল্ট সমান সমান হচ্ছে 1000 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটাকে আমরা 70 কিলো ইলেকট্রন ভোল্ট হিসেবেও লিখতে পারবো। তাহলে কে শেলের এনার্জি লেভেল কত? এল শেল, এম শেল আর এন শেল। এখন একটা জিনিস মাথার মধ্যে আসতে পারে, এই কনফিউশনটা আমারও ছিল, যে এনার্জি লেভেল একটু আগে আমরা আলোচনা করলাম কি যে কে শেলটা এন ইকুয়াল টু 1, এই জন্য কে শেলের এনার্জি হচ্ছে সবচেয়ে কম, কিন্তু মান অনুযায়ী তো কে শেলের এনার্জি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, তাই না? তাহলে কেন? এই জন্য যে এগুলো সব আমরা হচ্ছে নেগেটিভ এনার্জি, মানে এই এনার্জি গুলো নেগেটিভে মেজারমেন্ট করা হয়। মানে যদিও আমাদের লেখা কে ইকুয়াল টু 70,000 ইলেকট্রন ভোল্ট, কিন্তু আসলে কে ইকুয়াল টু -70,000 ইলেকট্রন ভোল্ট হবে। ইলেকট্রনের মানে শেল এনার্জি গুলো সব নেগেটিভ বা মাইনাস এনার্জি, যার জন্য আপনি দেখেন -70 চেয়ে বা -70,000 চেয়ে কিন্তু -600 অনেক বড়। এই জন্য হচ্ছে আমাদের মানে কে শেলের এনার্জি লেভেলটা হচ্ছে সবচেয়ে কম। এখন এর আগে একবার আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে আপু, তাহলে যদি কে শেল এনার্জি 70 কিলো ইলেকট্রন ভোল্ট বলে আমরা কি ফলস দিব? না, সেটাও ট্রু হবে, কারণ বইয়ে কোথাও মাইনাস এনার্জিটা মেনশন করা নাই। সব জায়গায় আমাদের হচ্ছে এইভাবে এনার্জি লেভেল গুলো লেখা প্রতিটা বইয়ে। এই জন্য এনার্জি লেভেল এরকম থাকলে আপনারা ট্রু দিবেন। তবে নিজেরা বোঝার জন্য মনে রাখবেন যে এই এনার্জি লেভেল গুলো হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি লেভেল। এখন আমাদের অ্যাটমিক নাম্বার জিনিসটা কি? প্রোটনের নাম্বার, কোন একটা অ্যাটমে প্রোটনের যে নাম্বার সেটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। আবার আমরা একটু আগে আলোচনা করেছি প্রোটনের মানে যদি অ্যাটমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকে তখন এদের প্রোটন আর হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, প্রোটন আর ইলেকট্রন সংখ্যাটা সমান হবে। এই জন্য নাম্বার অফ প্রোটন আর অনেক সময় নাম্বার অফ ইলেকট্রন থাকলেও আপনারা ট্রু দিতে পারেন, তবে সিঙ্গেল বেসড হলে অবশ্যই অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন, ঠিক আছে? আর হচ্ছে মাস নাম্বারটা কি? এখন মাস নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার অফ প্রোটন আর নিউট্রনের যোগফলটা হচ্ছে আমাদের মাস নাম্বার। তাহলে দেখেন আমরা যদি এখানে এটাকে একটা নিউক্লিয়াস চিন্তা করি, প্রোটনের সংখ্যা যদি 6 হয় আর নিউট্রনের সংখ্যা যদি 7 হয়, তাহলে আমাদের অ্যাটমিক নাম্বারটা কত হবে? প্রোটনের নাম্বারের সমান 6, আর মাস নাম্বারটা হবে আমাদের এই দুইটার যোগফল মানে 13। আর এটা হচ্ছে একটা যে কোনো একটা অ্যাটমের সিম্বলকে আমরা এভাবে এক্সপ্রেস করি। এটা এক্সটা হচ্ছে আমাদের এলিমেন্ট বা অ্যাটম, আর এটা হবে হচ্ছে মাস নাম্বার, আর নিচে যেটা জেড সেটা হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার। তার মানে অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে আর মাস নাম্বারটাকে এম দিয়ে এক্সপ্রেস করা যায়, মাস নাম্বারটাকে এ দিয়ে এক্সপ্রেস করা যায়। এটা আসলে বলার কিছু নাই, এগুলো প্রতিটা মান আপনারা মুখস্থ করবেন, যদিও পরীক্ষায় আসে নাই কিন্তু চলে আসতে পারে। হ্যাঁ, যে ডায়ামিটার অফ অ্যাটম কত? 10⁻⁸ সেন্টিমিটার অর 10⁻⁻10 মিটার। এখন অনেক সময় হয়তো অনেকদিন আগে পড়েছেন মিটার থেকে সেন্টিমিটারে কিভাবে কনভার্ট করতে হয়, বা হচ্ছে অনেক সময় দেখবেন যে ন্যানোমিটার, তারপর হচ্ছে আর্মস্ট্রং, এটা কোনটার হিসাব কি সেটা একটা চার্ট আছে, আমি এই স্লাইডের লাস্টে দেখিয়ে দিব আপনাদের। কিন্তু আপনারা এই মানগুলো আপাতত মুখস্থ করবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে যে কোনো একটা মুখস্থ করলে হবে। ধরেন 10⁻⁻10 মিটার আপনি মুখস্থ করলেন, তখন আপনি হিসাব করবেন যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার হলে অবশ্যই আমাদের কেমন হবে? 10⁻⁻8 সেন্টিমিটার। এইভাবে হিসাব করে করে আপনারা হচ্ছে এটা নিজেরা বের করে নিতে পারবেন। এটা মুখস্থ করে ফেলবেন, এখানে রিডিং দেওয়ার মতো কিছু নাই, পুরো স্লাইডটাই মুখস্থ করে ফেলবেন এবং এটা অবশ্যই খাতায় নোট করে রাখবেন। বিশেষ করে যদি এগুলো মনে নাও থাকে, অ্যাটলিস্ট ডায়ামিটার অফ অ্যাটম আর ডায়ামিটার অফ নিউক্লিয়াসটা কত হতে পারে এটা মাথার মধ্যে রাখবেন। আর এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, খুবই সোজা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আইসোমার। দেখেন আইসোটোপের ক্ষেত্রে প্রোটন নাম্বারটা ইকুয়াল, আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন নাম্বারটা ইকুয়াল, আইসোবারের ক্ষেত্রে মাস নাম্বারটা ইকুয়াল, আর আইসোমারের ক্ষেত্রে সবগুলো সেম। এটা মানে মনে রাখার সোজা উপায় হচ্ছে এই চার্টটা আপনারা
খাতায় লিখে ফেলবেন আজকে এবং মাথার মধ্যে রাখবেন। আইসোটোপে দেখেন পি, আইসোটোপের ভেতরে পি আছে, পি মানে হচ্ছে এদের প্রোটন সংখ্যা সেম আর এদের নিউট্রন নাম্বারটা আর বাকি দুইটা ডিফারেন্ট। আইসোটোনের ক্ষেত্রে চিন্তা করেন, আইসোটোন মানে হচ্ছে যে অ্যাটম গুলোর আমাদের এন মানে কি নিউট্রন, নিউট্রন সংখ্যাটা সেম হবে আর এদের বাকি যা আছে তা ডিফারেন্ট হবে। আর আইসোবার, বি থেকে আসলে ডাইরেক্ট ভর না, মানে বি থেকে ভ মনে রাখবো, ভর সংখ্যা, এদের ভর সংখ্যাটা সমান হবে আর বাকি দুইটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, আর এই এক্সাম্পল গুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। শুধুমাত্র এই এক্সাম্পল গুলো না, বইয়ে আপনারা যখন পড়বেন সামনে তখন বিভিন্ন চ্যাপ্টারে যে আইসোটোপ, আইসোটোন বা আইসোবারের কোনো এক্সাম্পল পেলে সেটা এই চার্টটাতে নোট করে রাখবেন। এই জন্য একটা মানে বড় একটা পেজে একটু ফাঁকা ফাঁকা দিয়ে এটা নোট করবেন এই চার্টটা। আইসোমার মানে কি, যাদের এই তিনটাই একই না, মানে যাদের এই তিনটাই সেম তারা হচ্ছে আইসোমার, শুধুমাত্র এদের এনার্জি লেভেলটা ডিফারেন্ট। তাহলে মোটামুটি প্রতিটাতে যেখানে যেটা আছে সেইটা সেম, যেমন টোপের ক্ষেত্রে পি, পিতে প্রোটন সেম, টোনের ক্ষেত্রে এন, এনে আমাদের নিউট্রনটা হবে সেম, আর বারের ক্ষেত্রে আমাদের ভর সংখ্যাটা সেম। আর আইসোমার মানে কি এদের সবগুলো সেম, শুধুমাত্র এনার্জি লেভেলটা হচ্ছে এদের ডিফারেন্ট। এবার আমরা চলে যাই নিউক্লিয়ার এনার্জি লেভেল, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, পুরাটা আপনাদের পড়ারও দরকার নাই, এইটা টোটালি লাগবে না। আমরা যেটা মনে রাখবো এখান থেকে, যেমন আমাদের ইলেকট্রন গুলো যেমন নির্দিষ্ট শেলে সাজানো থাকে তেমন নিউক্লিয়াসের ভেতরেও এনার্জি লেভেল আছে। হ্যাঁ, মানে বিভিন্ন এনার্জি লেভেলে নিউক্লিয়াসের পার্টিকেল গুলো সাজানো থাকে। এখন আমরা কি দেখলাম একটু আগে, যে আমাদের হচ্ছে মানে ইলেকট্রনের এনার্জি লেভেল গুলোকে কিলো ইলেকট্রন ভোল্ট বা ইলেকট্রন ভোল্টে মেজার করা হচ্ছিল। যেমন আমরা দেখলাম যে কে শেল ইকুয়াল টু 70 কিলো ইলেকট্রন ভোল্ট, তার মানে হচ্ছে আমাদের ইলেকট্রন এনার্জি গুলোকে মেজার করা হচ্ছিল কিসে, কিলো ইলেকট্রন ভোল্টে। কিন্তু নিউক্লিয়ার এনার্জিটা অনেক বেশি, এদেরকে মেজার করা হবে কিসে, মেগা ইলেকট্রন ভোল্টে। এখান থেকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে মানে ইলেকট্রন থেকে, নিউক্লিয়াস থেকে আমাদের যেটা বের হয় সেটা হচ্ছে গামা রে বের হয়। মানে হচ্ছে আমরা একটু আগে দেখলাম কি, আমরা দেখলাম যে ইলেকট্রন গুলো এক শেল থেকে অন্য শেলে গেলে এনার্জিটা যে রিলিজ হয় সেটা সাধারণত এক্স রে আকারে রিলিজ হয়, কিন্তু নিউক্লিয়াসের ভেতরে যেহেতু এনার্জি লেভেলটা অনেক বেশি, এখান থেকে এমিট হবে গামা রে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে যে নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে গামা রে। আর ভেতরের পুরাটা আপনারা একবার রিডিং দিলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে এখান থেকে শুধুমাত্র এই দুইটা রেড মার্ক করা জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে। এই চারটা হচ্ছে রিডিং, জাস্ট হচ্ছে প্রোটন নিউট্রন কোনটার মাস কত, চার্জ কত, এটা একটু পরেও আলোচনা করা হবে। পারলে একবার রিডিং দিয়েন, আদারওয়াইজ না পড়লেও সমস্যা নাই। এই চারটাও রিডিং, মানে টাইম থাকলে দিয়ে, না হলেও প্রবলেম নাই, খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। দেন আমাদের নেক্সট হচ্ছে এই পয়েন্ট, এই সাইডটা ইম্পর্টেন্ট, যে মানে প্রোটন আর নিউট্রন কোনটার মাস কত, কোনটার চার্জ কত। যদিও এখনো আসে নাই, কিন্তু চার্জটা অ্যাটলিস্ট দেখে রেখেন, যদি মানে আপনাদের এটা কঠিন মনে হয় মাসটা, চার্জটা মনে রেখেন। আর মাসটাও একবার দেখেন সোজা, মানে একবার দেখলেই মাথার মধ্যে গেঁথে যাবে। এবং অবশ্যই খাতায় নোট করে রাখবেন যে কোনটার মাস বেশি, কোনটার চার্জ বেশি, কোনটার কি কম। ইউজুয়ালি দেখেন প্রোটন আর নিউট্রনের ইলেকট্রনের কিন্তু আমাদের চার্জ সমান, প্রোটনটা হচ্ছে পজিটিভলি চার্জ আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জ। আর যখন আপনারা ম্যাস চিন্তা করবেন তখন দেখেন যে প্রোটন আর হচ্ছে নিউট্রনের মাসটা কিন্তু অলমোস্ট সেম, শুধুমাত্র নিউট্রনেরটা একটু বেশি। আর ইলেকট্রনের মাস কিন্তু এদের চেয়ে অনেক কম, ইলেকট্রন কিন্তু লাইটেস্ট, হ্যাঁ, মানে সবচেয়ে মানে ওজন কম জিনিস। আর পজিট্রনটা কি জিনিস, পজিট্রনটা কিছুই না, পজিট্রনটা হচ্ছে পজিটিভলি চার্জ ইলেকট্রন, বা ইলেকট্রনটাই হচ্ছে আমাদের পজিট্রন। পজিট্রন সম্পর্কে আমাদের ফিউচারে থার্ড বা ফোর্থ নাম্বার লেকচারে আরো ডিটেলস আলোচনা করা হবে। আপাতত মনে রাখবো পজিটিভলি চার্জ ইলেকট্রনটাই হচ্ছে পজিট্রন। তাহলে ইলেকট্রনের যা আছে সবকিছুই পজিট্রনে থাকবে, মানে ইলেকট্রনের ভর যেটা, পজিট্রনের ভরও সেম। চার্জটা হচ্ছে, যেহেতু এটা পজিটিভলি চার্জ ইলেকট্রন, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হলো, পজিট্রনের চার্জটা হচ্ছে পজিটিভ। দেন আমরা চলে যাই
ফান্ডামেন্টাল নিউক্লিয়ার পার্টিকেল। ফান্ডামেন্টাল নিউক্লিয়ার পার্টিকেলের ভেতর থেকে আমাদের এগুলো কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র নামগুলো দেখবেন। হ্যাঁ, স্টেবল কোনটা? স্টেবল হচ্ছে আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, প্রোটন, নিউট্রন আর নিউট্রিনো, এই তিনটা হচ্ছে স্টেবল, আর বাকি সব আনস্টেবল। শুধুমাত্র নামগুলো দেখবেন। হ্যাঁ, মিউমিসন, পাইমিসন, তারপর হাইপেরন, অ্যান্টিপ্রোটন, এই নামগুলো শুধুমাত্র পড়বেন। এগুলো কিচ্ছু দরকার নেই, এটা ক্রস দিয়ে দিবেন, এটা শুধুমাত্র নামগুলো পড়বেন। দেন আমাদের কেমিক্যাল বিহেভিয়ার যদি আমরা চিন্তা করি, কেমিক্যাল বিহেভিয়ার জিনিসটা কি, বা হচ্ছে কোনো একটা যে মানে অ্যাটমের কেমিক্যাল বিহেভিয়ারটা কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে হচ্ছে আউটার মোস্ট শেলের ইলেকট্রন নাম্বারের ওপর। এই জন্য এইটাকে ভ্যালেন্স শেলও বলা হয়। আউটার মোস্ট শেলের আরেক নাম হচ্ছে ভ্যালেন্স শেল। এই যে দেখেন, এইখানে আউটার মোস্ট শেলের ওপর ডিপেন্ড করে মানে ডিপেন্ড করছে কেমিক্যাল রিয়াকশনটা কেমন হবে। যেমন আমরা জানি কি, আমরা জানি এল শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 8টা। এখানে দেখেন আউটার শেলে আমাদের ইলেকট্রন আছে হচ্ছে 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে এর অক্টেট স্টেটে যাওয়ার জন্য বা 8টা ইলেকট্রনের জন্য এর আরো 2টা ইলেকট্রন লাগবে। এই জন্য দেখা যাবে যে এরা 2টা হাইড্রোজেনের সাথে, অক্সিজেন অ্যাটমটা 2টা হাইড্রোজেন অ্যাটমের সাথে এদের আউটারমোস্ট শেলের ইলেকট্রন শেয়ার করে তৈরি করে হচ্ছে ওয়াটার। এগুলো আপনাদের লাগবে না, শুধুমাত্র মনে রাখবেন যে কেমিক্যাল বিহেভিয়ারটা ডিপেন্ডস অন আউটার মোস্ট শেল ইলেকট্রন, এবং এই ইলেকট্রনের নাম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আহ, এই মানগুলো আসলে তেমন খুব একটা যে লাগবে তা না, তারপরেও আমাদের দেখা দরকার। কেন? কারণ হচ্ছে অনেক সময় মানে আমাদের চেঞ্জ করতে হয়, বা হচ্ছে দেখা যায় যে ন্যানোমিটারটা আসে যেমন অনেক সময়। হ্যাঁ, আমরা অ্যাটলিস্ট এগুলো পুরোটা না পড়লেও আপনারা অ্যাটলিস্ট এইখান থেকে সাব ডিভিশন গুলো থেকে ডেসি লাগবে না, সেন্টিমিটারটা লাগবে, মিলিমিটারটা লাগবে, কিভাবে মিটারে কনভার্ট করবেন এইটার জন্য এটা দরকার। আপনারা অ্যাটলিস্ট মার্ক করে রাখেন যে আমাদের সেন্টিমিটারটা লাগবে। হ্যাঁ, সেন্টি, তারপর মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এই কয়টা লাগবে। অ্যাট্রোটা লাগবে না, কখনো আসতে দেখি না। এই কয়টা লাগবে, ঠিক আছে? আমাদের মাঝখানের এই কয়টা লাগবে, সেন্টিমিটার তো লাগবেই। আর এইখান থেকে ডেকা, হেক্টর না লাগলেও এই যে কিলো, মেগা, এগুলো লাগবে। কিলো, মেগা, টেরা, পেন্টাটা লাগতে পারে, তাছাড়া এক্সাটা কখনো লাগতে দেখি নাই। তাহলে আপনারা এখান থেকে কিলো, মেগা আর হচ্ছে পেন্টাটা মার্ক করেন এই পাশেরটা থেকে, যদি বেশি কঠিন লাগে। আর এইখান থেকে এই কয়টা দেখবেন যে কিভাবে আমরা মিটারে কনভার্ট করব। হ্যাঁ, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এই কয়টা লাগবে। নেক্সট আমাদের এই চার্টটা হচ্ছে ইনফিনিটি স্টার একটা চার্ট। এইখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কি, প্রথম দিকে আমরা শুধুমাত্র মনে রাখবো ইউনিট গুলোর নাম। যেমন আমাদের ম্যাসের ইউনিট কি? মিটার। মানে ম্যাসের ইউনিট হচ্ছে আমাদের এই যে এসআই ইউনিট কিলোগ্রাম, ঠিক আছে? লেন্থের ইউনিট হচ্ছে মিটার, টাইমের ইউনিট সেকেন্ড, কারেন্টের ইউনিট অ্যামিটার, মোটমাট হচ্ছে অ্যাম্পিয়ার, সরি। আমাদের মোটামুটি এই ইউনিট হলো মানে এইখানে এই জিনিসগুলোর সাথে এদের এসআই ইউনিট কি সেটা মুখস্থ করব, সিম্পল কি দেখবো। উপরের গুলো মোটামুটি একটু দেখে রাখবেন, এগুলো আমাদের সামনেও আলোচনা আছে, যতটুকু পারেন দেখলেন, বাকিটা পরবর্তীতে হয়ে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নিচের 2টা পয়েন্ট, ইলেকট্রিক্যাল কারেন্টটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে আমাদের রেডিয়েশন ইউনিটটা ইম্পর্টেন্ট। প্রথম লেকচারের সাথে আপনারা অ্যাটলিস্ট রেডিয়েশন ইউনিট গুলো পড়ে রাখবেন, এটা আমি একটু পরে আরো ডিটেলস আলোচনা করব। আর ইলেকট্রিক্যাল কারেন্টের এগুলো আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম পড়বো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তারপরে অ্যাটলিস্ট এসআই ইউনিট গুলো এখন মনে রাখেন, যে চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, ক্যাপাসিটির ইউনিট হচ্ছে ফ্যারাডে, আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। রেডিয়েশন ইউনিটটা আমি আলোচনা করবো। রেডিয়েশন ইউনিটটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার টপিক। এখন আমাদের রেডিয়েশন ইউনিট গুলোর ভেতরে 3টা জিনিস আমাদের সবার আগে মনে রাখতে হবে: অ্যাবজর্ব ডোজ, এক্সপোজার আর অ্যাক্টিভিটি। এগুলোর সিম্বল কি? অ্যাবজর্ব ডোজের সিম্বল হচ্ছে দেখেন ডি থেকে ডি, এক্সপোজারের এক্স থেকে সিম্বল হবে বড় হাতের এক্স, আর অ্যাক্টিভিটির এ থেকে এ। হ্যাঁ, এখন
অ্যাবজর্ব ডোজ কাকে বলে? অ্যাবজর্ব ডোজ হচ্ছে এনার্জি অ্যাবজর্ব ফ্রম আয়োনাইজিং রেডিয়েশন পার ইউনিট মাস। আমি এই ডেফিনেশন গুলো মনে রাখি সহজ করে। এই যে জুল পার কেজি থেকে আপনি এটা অ্যাবজর্ব ডোজটা ইজিলি মনে রাখতে পারবেন। জুল পার কেজি মানে কি, যে পার কেজিতে কতটুকু এনার্জি অ্যাবজর্ব হচ্ছে। আমরা জানি এনার্জির ইউনিট হচ্ছে জুল, আর হচ্ছে আমাদের পার ইউনিট মাস মানে হচ্ছে কেজি। তাহলে আমাদের এনার্জি অ্যাবজর্ব ফ্রম আয়োনাইজিং রেডিয়েশন পার ইউনিট মাসটাই হচ্ছে অ্যাবজর্ব ডোজ। আর অ্যাবজর্ব ডোজের এসআই ইউনিট হচ্ছে গ্রে, আর এটার স্পেশাল ইউনিট হচ্ছে আমাদের র্যাটস। হ্যাঁ, এখন এক গ্রে ইকুয়াল টু কি 100 র্যাটস। এক গ্রে মানে হচ্ছে 100 র্যাটস, আর স্পেশাল ইউনিট হচ্ছে এটা র্যাটস, আর এটা হচ্ছে এসআই ইউনিট হচ্ছে গ্রে। আর ডেফিনেশন মনে রাখার সহজ উপায় হচ্ছে জুল পার কেজি মনে রাখবেন, ঠিক আছে? মানে এখন একটু কঠিন মনে হলো, পরবর্তীতে দেখবেন ইউনিট গুলো বারবার আসবে, তখন মুখস্থ হয়ে যাবে। কিন্তু আপাতত আমরা মনে রাখবো জুল পার কেজি। তার মানে হচ্ছে আমাদের এনার্জি অ্যাবজর্ব ফ্রম আয়োনাইজিং রেডিয়েশন পার ইউনিট মাস। আর এক্সপোজারটা কি? এক্সপোজারটা হচ্ছে চার্জ লিবারেটেড বাই আয়োনাইজিং রেডিয়েশন পার ইউনিট মাস এয়ার। দেখেন এটার এসআই ইউনিটটা হচ্ছে কুলম পার কেজি। কুলম কিসের ইউনিট? চার্জের ইউনিট। মানে পার কেজিতে বা পার ইউনিট মাসে কতটুকু চার্জ লিবারেট হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের এক্সপোজার। এক্সপোজারের স্পেশাল ইউনিট কি? রোয়েন্টজেন। রোয়েন্টজেন আর রোয়েন্টজেনের সাথে কুলম পার কেজি রিলেশন কি? 1 রোয়েন্টজেন ইকুয়াল টু 2.58 ইন্টু 10⁻⁻⁴ কুলম পার কেজি। এইগুলো মুখস্থ, ঠিক আছে? এটা আসলে আলাদাভাবে পড়ার কিছু নয়, পুরা চার্টটা সুন্দর করে লিখে মুখস্থ করে ফেলতে হবে। এসআই ইউনিট কি আর স্পেশাল ইউনিট কোনটার কি অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। অনেক সময় কোশ্চেনে আসে হুইচ ইজ দ্য এসআই ইউনিট অফ এক্সপোজার, তখন রোয়েন্টজেন চলে আসতো। ঠিক মতো পড়া না থাকলে রোয়েন্টজেন মনে হবে অ্যান্সার, কিন্তু অ্যান্সার হচ্ছে কি কুলম পার কেজি হচ্ছে এটার এসআই ইউনিট, আর রোয়েন্টজেনটা হচ্ছে স্পেশাল ইউনিট। আর রিলেশনটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে এক রোয়েন্টজেন ইকুয়াল টু এত কুলম পার কেজি। অনেক সময় দিয়ে দিবে এক কুলম পার কেজি ইকুয়াল টু 2.58 ইন্টু 10⁻⁻⁴ রোয়েন্টজেন, তখন কিন্তু অ্যান্সারটা ফলস হবে। এই জন্য এগুলো খুব ঠান্ডা মাথায় দেখতে হবে যে কোথায় মাইনাস চিহ্ন আছে 10-এর ওপর, কোথায় মাইনাস চিহ্ন নাই, কোথায় ইউনিটটা কি, খুব সূক্ষ্ম জিনিস এবং সুন্দরভাবে দেখতে হবে। প্রথম দিন কঠিন মনে হলেও পরে ইজি হয়ে যাবে। অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটি হচ্ছে, অ্যাক্টিভিটির ক্ষেত্রে মনে রাখবো পার সেকেন্ড। হ্যাঁ, ডিসইন্টিগ্রেশন অফ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা আইসোটোপ পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কতটুকু ভেঙে যাচ্ছে সেটাই হচ্ছে অ্যাক্টিভিটি। প্রতি সেকেন্ডে একটা রেডিও আইসোটোপ কতটুকু পরিমাণ ভেঙে যাচ্ছে এটা। এটার এসআই ইউনিট হচ্ছে বেকরেল, আর বেকরেলের স্পেশাল ইউনিট হচ্ছে কিউরি। হ্যাঁ, এখন কিউরি বা কুড়ি যেটাই বলেন, এটা সমান কত বেকরেল, আর হচ্ছে 1 বেকরেল সমান কত কিউরি। এটা কিন্তু একবার আসছে পরীক্ষায়। হ্যাঁ, 1 কিউরি ইকুয়াল টু কত বেকরেল, একবার এক্সামে আসছিল, এই জন্য এফসিপিএস এ আসছে, এই জন্য খুব ভালোভাবে এই মানগুলো মাথার মধ্যে রাখবেন এবং এটা এই পুরা চার্টটা সুন্দর মতো লিখে মুখস্থ করে ফেলবেন। এখন আয়োনাইজেশন জিনিসটা কি? এতক্ষণ ধরে আমরা পড়লাম অ্যাটম, এখন এই অ্যাটমকে আয়োনাইজ করব কিভাবে? আমরা শুরুতেই বলেছি অ্যাটমের নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান থাকবে, কিন্তু যদি আমরা কোনো ইলেকট্রন রিমুভ করি বা ইলেকট্রন অ্যাড করি, সেটা সেটাকে বলা হবে আয়োনাইজেশন। একটা জিনিস মাথার মধ্যে রাখি, যদি আমরা ইলেকট্রন অ্যাড করি তার মানে বেশি নেগেটিভ চার্জ অ্যাড হবে এবং অ্যাটমটা হয়ে যাবে নেগেটিভলি চার্জ। আর যদি আমরা ইলেকট্রন রিমুভ করি তখন অ্যাটমটা হয়ে যাবে পজিটিভলি চার্জ। এখন আয়োনাইজেশন করার কিছু টেকনিক আছে, যেমন এক্সপোজার টু এক্স রে অর গামা রে, এক্সপোজার অফ ম্যাটার টু স্ট্রিম অফ ইলেকট্রন, স্পন্টেনিয়াস ব্রেকডাউন অফ রেডিও অ্যাক্টিভ নিউক্লাইডটা নিজেরাই ভেঙে গেল, বা হচ্ছে মানে কোনো একটা ম্যাটেরিয়ালকে লাইটে এক্সপোজার করা হলো, বা কেমিক্যালিও আয়োনাইজ করা যায়, আবার থার্মায়নিক এমিশনও হয়। এই পয়েন্টগুলো ডিটেলস আলোচনা করার কিছু নয়, আপনারা জাস্ট একবার পড়ে মুখস্থ করে নিবেন, আর আমি সেল মেরে দাগাই দিব, ওইখান থেকে একবার রিডিং দিলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। দেন আমাদের নেক্সট হচ্ছে এক্সাইটেশন। এক্সাইটেশন জিনিসটা কি? এক্সাইটেশন আর আয়োনাইজেশন এই দুটো হচ্ছে দুইটা টার্ম। হ্যাঁ, এক্সাইটেশন হচ্ছে ট্রান্সফার অফ এন ইলেকট্রন ফ্রম গ্রাউন্ড স্টেট টু হায়ার এনার্জি লেভেল ইজ নোন অ্যাজ অ্যাটমিক এক্সাইটেশন। এই যে এখানে এই ছবিটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এই যে দেখেন এইখানে হচ্ছে আমাদের
একটা মানে এনার্জি আসলো, এসে হচ্ছে ইলেকট্রনটা লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি স্টেটে গেল, যে মানে কিন্তু এটা বেশিক্ষণ থাকলো না, কারণ এটার এনার্জি কম, এটা আবার পুনরায় নিজের স্টেটে ফিরে আসবে। হ্যাঁ, এইটাই হচ্ছে অ্যাটমিক এক্সাইটেশন। এক্সাইটেশনটা কখন হবে? যখন হচ্ছে মানে যে মানে ফোটন এনার্জিটা আসছে সেটার এনার্জি যদি আমাদের ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে কম হয়, মানে ইলেকট্রনটাকে এরা বের করতে পারবে না, ইলেকট্রনটাকে বের করতে পারবে না, সাফিসিয়েন্ট এনার্জি নাই, তখন হচ্ছে এই ইলেকট্রনটা এনার্জিটা অ্যাবজর্ব করবে, একটু হায়ার এনার্জি স্টেটে যাবে, কিন্তু আলটিমেটলি বেশিক্ষণ থাকবে না, এটা আবার আগের স্টেটে ফিরে আসবে। এইটাই হচ্ছে এক্সাইটেশন। আর আয়োনাইজেশন মানে কি? যে যে সাপ্লাইড, এটা হচ্ছে সাপ্লাইড এনার্জি। হ্যাঁ, সাপ্লাইড এনার্জিটা এত বেশি যে ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়েও এটা বেশি, তখন এই ইলেকট্রনটা হচ্ছে বের হয়ে যাবে, ইলেকট্রনটা এই শেল থেকে বের হয়ে যাবে, যে অ্যাটমটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের আয়োনাইজেশন। তার মানে সোজা ভাষায় কি, এক্সাইটেশনে এনার্জি যেটা আসছে বা সাপ্লাইড এনার্জি যেটা, সেইটা হচ্ছে আমাদের ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে কম, যার জন্য ইলেকট্রনটা এনার্জি অ্যাবজর্ব করছে, অসিলেট হচ্ছে, স্লাইটলি হায়ার এনার্জি লেভেলে যাচ্ছে, কিন্তু আনস্টেবল স্টেটে বেশিক্ষণ না থেকে আবার আগের স্টেটে ফিরে আসছে, কোনো ইলেকট্রন রিলিজ হচ্ছে না। এটা হচ্ছে এক্সাইটেশন। আর আয়োনাইজেশনে কি, অনেক বেশি এনার্জির অনেক বেশি এনার্জি সাপ্লাই করা হচ্ছে, এই এনার্জিটা ইলেকট্রন বাইন্ডিং এনার্জির চেয়ে বেশি, এবং আলটিমেটলি আমাদের আয়ন মানে ইলেকট্রনটা সেপারেট হয়ে যাচ্ছে এবং অ্যাটমটা দেখেন পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের আয়োনাইজেশন আর এক্সাইটেশনের বেসিক মানে ডিফারেন্স। তার ভেতরে একবার পড়লে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাইটেশনের এক্সাম্পল কি, মাইক্রোওয়েভটা হচ্ছে এক্সাইটেশনের এক্সাম্পল। দেন আমাদের আরেকটা জিনিস হচ্ছে মাস ডিফেক্ট। মাস ডিফেক্ট জিনিসটা কি? মাস অফ নিউক্লিয়াস ইজ লেস দ্যান দি সাম অফ ইন্ডিভিজুয়াল মাসেস অফ নিউক্লিয়ন, দিস ইজ নোন অ্যাজ মাস ডিফেক্ট। মানে হচ্ছে যে একটা নিউক্লিয়াস, আমরা জানি কি নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন আছে, এখন এই নিউট্রন আর প্রোটনের প্রতিটার ভরকে যদি আমরা একসাথে যোগ করি আলাদা আলাদা করে, তাহলে যে ভরটা পাবো সেইটা নিউক্লিয়াসের ভরের চেয়ে বেশি হবে, কিন্তু আসলে তো সমান হওয়ার কথা ছিল। কেন বেশি? মানে প্রোটন আর নিউট্রনের সেপারেট ভরটা কেন বেশি? কারণ হচ্ছে আমাদের আহ মানে নিউক্লিয়াসের ভেতরে যখন প্রোটন আর নিউট্রনটা একসাথে বাইন্ড করে, তখন এরা কিছু এনার্জি লস হয়ে যায় বা কিছু এনার্জি দিয়ে এরা একটা আরেকটার সাথে বাইন্ড হয়ে থাকে, এই জন্য আমাদের নিউক্লিয়াসের ওভারঅল এনার্জিটা কম হয় প্রোটন আর নিউট্রনের চেয়ে। আর এই যে মানে এনার্জির যে ডিফারেন্স, সেটাই হচ্ছে মাস ডিফেক্ট। তাহলে মাস ডিফেক্ট জিনিসটা কি? যে প্রোটন আর নিউট্রনের মানে একটা নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রনের ভরগুলোকে যদি আমরা সেপারেটলি যোগ করি, তাহলে সেটা নিউক্লিয়াসের ওভারঅল মাসের চেয়ে বেশি হবে। কেন? কারণ হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আর নিউট্রন গুলো একসাথে বাইন্ড করার জন্য কিছু এনার্জি বা কিছু মাস এরা খরচ করে ফেলেছে। হ্যাঁ, যার জন্য মানে এই নিউক্লিয়াসের মাসটা হবে কম। এইটাই হচ্ছে আমাদের মাস ডিফেক্ট। আর এখন আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি আর ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। জাস্ট একবার শুনে রাখেন, পরবর্তীতে আপনাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। বা যদিও বাইন্ডিং এনার্জি, কিন্তু আসলে মানে বাইন্ড করতে যে এনার্জিটা লাগে সেইটা, বা আমরা যদি এটাকে আরো সোজাভাবে বলি যে কিন্তু ডেফিনেশন ওয়াইজ এটা হচ্ছে ভেঙে ফেলতে যে এনার্জি, মানে কোনো একটা নিউক্লিয়াসের পার্টিকেল গুলোকে সেপারেট করতে যে এনার্জি লাগে, সেটা হচ্ছে সেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। আর ইলেকট্রন বাইন্ডিং এনার্জি জিনিসটা কি? কোনো একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে সেপারেট করতে যে এনার্জি লাগে, সেটা হচ্ছে সেই ইলেকট্রনের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি বা সেই সেলের ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। তাহলে আরেকবার রিক্যাপিচুলেট করি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা হচ্ছে কোনো নিউক্লিয়াসের পার্টিকেল গুলোকে বা সেপারেট করতে যে এনার্জির দরকার হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। আর হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জিটা হচ্ছে কোনো একটা ইলেকট্রনকে শেল থেকে সেপারেট করতে যে এনার্জির দরকার হয়, সেটা হচ্ছে ইলেকট্রন বাইন্ডিং এনার্জি। আর মাস ডিফেক্টের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যে এইটার যোগফল তো এটার চেয়ে বেশি। এখন এই দুইটার ডিফারেন্স কত হবে? এই দুইটার ডিফারেন্সটাই হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির সমান এই দুটার ডিফারেন্স, মানে প্রোটন প্লাস নিউট্রনের যোগফল থেকে যদি আমরা মাইনাস করি মাস অফ নিউক্লিয়াসটাকে, তাহলে যে এনার্জিটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি।
বা মাস, মানে এটা অলমোস্ট সমান দুইটা জিনিস। আর এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের রেডিয়েশন। রেডিয়েশন কাকে বলে ডেফিনেশন আসবে না, বেসিক্যালি আমাদের ডিফারেন্স মানে টাইপস গুলো ইম্পর্টেন্ট রেডিয়েশন থেকে। প্রোপাগেশন অ্যান্ড এমিশন অফ এনার্জি থ্রু এ মিডিয়াম অর ম্যাটেরিয়াল ইন দি ফর্ম অফ ওয়েভ অর পার্টিকেল। মানে কোনো একটা এনার্জি, মানে প্রোপাগেশন আর এমিশন কোনো একটা মিডিয়ামের ভেতর দিয়ে ওয়েভ অর পার্টিকেল আকারে হওয়াটাই হচ্ছে রেডিয়েশন। এখন রেডিয়েশনের টাইপ গুলো ইম্পর্টেন্ট। রেডিয়েশনের টাইপস হচ্ছে আমাদের ম্যাস, মানে ভর আছে কি নাই তার উপর ডিপেন্ড করে রেডিয়েশনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পার্টিকুলেট আর একটা হচ্ছে নন পার্টিকুলেট। পার্টিকুলেট গুলো কি যাদের হচ্ছে ম্যাস থাকবে, যেমন আমাদের আমরা দেখেছি ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রত্যেকের কিন্তু ম্যাস ছিল, আলফা বিটা পার্টিকেলের ম্যাস আছে। আর নন পার্টিকুলেট কি যাদের হচ্ছে কোনো ম্যাস নাই বা ভর নাই, যেমন আমাদের এক্স রে গামা রে এগুলোর কিন্তু কোনো ভর নাই। এটা আমাদের নন পার্টিকুলেট। এগুলো টোটালি মুখস্থ, আসলে বোঝার তেমন কিছু নাই, মুখস্থ করে ফেলবেন। আর অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ চার্জ, চার্জ আছে কি নাই সেটার উপর ডিপেন্ড করে চার্জড আর আনচার্জড আর নিউট্রাল। এখন এটার উদাহরণ তো আমরা নিজেরাই পারবো। চার্জ কারা, চার্জ হচ্ছে আমাদের ইলেকট্রন প্রোটন, এগুলো হচ্ছে চার্জ রেডিয়েশন। আর আনচার্জ কারা, আনচার্জ হচ্ছে আমাদের অবশ্যই নিউট্রন, কারণ নিউট্রনটা আমাদের হচ্ছে নিউট্রাল ছিল। আর আমাদের মোড অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে কি ইনডাইরেক্টলি অ্যাক্টিং আর ডিরেক্টলি অ্যাক্টিং। এখন ডিরেক্টলি অ্যাক্টিং কারা, যারা হচ্ছে পার্টিকুলেট রেডিয়েশন তারা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং, মানে যাদের হচ্ছে আমাদের ভর আছে তারা ডিরেক্টলি অ্যাক্ট করে, শুধুমাত্র নিউট্রন ছাড়া। নিউট্রনটা তাহলে ইনডিরেক্টলি অ্যাক্ট করবে, হ্যাঁ। আর বাকি যেগুলো মানে ভর নাই সেগুলো সব হচ্ছে আমাদের ইনডিরেক্টলি অ্যাক্ট করে, যেমন আমাদের এক্স রে গামা রে এগুলো ইনডিরেক্টলি অ্যাক্ট করবে, আর এটার সাথে নিউট্রনটাও ইনডিরেক্টলি অ্যাক্ট করবে। আর ডিরেক্টলি অ্যাক্টিং হচ্ছে যাদের ভর আছে, তার মানে আলফা বিটা তারপর প্রোটন, এরা সবাই ডিরেক্টলি অ্যাক্ট করবে, শুধুমাত্র আমাদের হচ্ছে নিউট্রনটা ছাড়া। এখন আমাদের আয়োনাইজিং আর নন আয়োনাইজিং রেডিয়েশন, এগুলো তেমন মানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, খালি মাত্র একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, যে আয়োনাইজেশন আমরা যেটা পড়লাম, যেই রেডিয়েশন গুলো আয়োনাইজেশন করে তারাই আয়োনাইজিং রেডিয়েশন। মানে তাহলে কি হলো, যেই রেডিয়েশন গুলোর এনাফ এনার্জি আছে যে ইলেকট্রনটাকে বের করে দেওয়ার জন্য সেল থেকে, সেটাই হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন। যেমন এক্স রে গামা রে আলফা বিটা এদের সাফিসিয়েন্ট এনার্জি থাকে। আর নন আয়োনাইজিং রেডিয়েশনটা হচ্ছে এরা মানে অনেক বেশি এনার্জি নাই যে এরা আয়োনাইজ করবে, এরা শুধুমাত্র মাইল্ড ফর্মে এক্সাইটেশন করতে পারে, ঠিক আছে। এরা আয়োনাইজ করবে না নন আয়োনাইজিং রেডিয়েশন গুলো। যেমন নন আয়োনাইজিং রেডিয়েশনের এক্সাম্পল কি ভিজিবল লাইট, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ। এক্সাম্পল গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি রেডিয়েশন থেকে কাকে বলে আসবে না, রেডিয়েশনের টাইপস গুলো এবং যে কোনো রেডিয়েশনের টাইপস এর এক্সাম্পল গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে এবং এগুলো পারতে হবে পরীক্ষায় পাশ করার জন্য, এগুলো মাস্ট। Then photon energies less than 10 electron volts may be considered as non-ionizing। যেসব ফোটনের এনার্জি 10 ইলেকট্রন ভোল্টের চেয়ে কম তাদেরকে বলা হয় নন আয়োনাইজিং। তার মানে আয়োনাইজ করার জন্য আমাদের অ্যাটলিস্ট 10 ইলেকট্রন ভোল্টের বেশি এনার্জির দরকার। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর এতক্ষণ ধরে যেটা আমরা আলোচনা করলাম সেইটা সাপেক্ষে এটা নিজেরা ব্রেনের মধ্যে রিক্যাপিচুলেট করেন যে পার্টিকুলেট আনচার্জ রেডিয়েশন অ্যাক্ট ইনডাইরেক্টলি। কোন পার্টিকুলেট আনচার্জ মানে চার্জ নাই এবং অ্যাক্ট করে ইনডাইরেক্টলি। আমরা আগে কি আলোচনা করলাম, সবগুলো পার্টিকুলেট হচ্ছে ডিরেক্টলি অ্যাক্ট করে, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হচ্ছে আমাদের নিউট্রন। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে নিউট্রন। এই যে দেখেন নিউট্রনটা ইনডিরেক্টলি অ্যাক্ট করে, হ্যাঁ, এই জন্য এটার অ্যান্সার হবে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে নিউট্রন। আর এখন আমাদের আরেকটা ইনফিনিটি স্টার টপিক হচ্ছে আলফা বিটা এক্স রে আর গামা রে ভেতরে ডিফারেন্স। আলফা বিটা সম্পর্কে আমরা আরো ডিটেলস এর সামনে জানবো, আপাতত যেটা মনে রাখতে হবে যে আলফা রেটা হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রেটা বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস।
হিলিয়াম নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের ভর সংখ্যা হচ্ছে 4, আর এটার আমাদের হচ্ছে চার্জ হচ্ছে 2। হ্যাঁ, মানে চার্জ বা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা 2, যার জন্য এখানে ইলেকট্রন সংখ্যাও হবে হচ্ছে, মানে এটা যেহেতু নিউক্লিয়াস, ঠিক আছে, এটা চার্জ হচ্ছে +2, মানে 2টা ইলেকট্রন রিমুভ করা হয়েছে। এই জন্য আলফা পার্টিকেলটা তাহলে কি, এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, এটার ভর সংখ্যা হবে হচ্ছে 4, আর এটার হচ্ছে প্রোটন সংখ্যা 2, এবং এটা চার্জ হবে +2, কারণ হচ্ছে এখান থেকে 2টা ইলেকট্রন রিমুভ করা হয়েছে। আর বিটা পার্টিকেলটা কি, বিটার এটা হচ্ছে কিছুই না, বিটার এটা কিছুটা ইলেকট্রনের মতোই ক্যারেক্টারিস্টিক বিটারের। বিটার এটাকে হচ্ছে ইলেকট্রনও বলা যেতে পারে। বিটা তাহলে ইলেকট্রন কি ছিল, নেগেটিভলি চার্জ, এই জন্য আমাদের বিটার এটা হবে নেগেটিভলি চার্জ। আর এক্স রে গামারে আমরা আগেও বলেছি যে এটা কোনো চার্জ নাই। ভেলোসিটি কত, আলফার এটা দেখেন, আলফার এটার তো আমাদের ভর সংখ্যা হচ্ছে 4, মানে এটা অনেক ভারী। এই জন্য এদের, আমরা জানি যে মোটা জিনিস কম মানে সরবে বা কম যার দূরত্ব পাস করবে, এই জন্য আলফার এর ভেলোসিটিটা হচ্ছে খুবই লিটিল। আর আমাদের হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটিটা 99% অফ লাইট, আর এক্স রে আর গামারের ভেলোসিটি আরো বেশি, এটা হচ্ছে অলমোস্ট লাইটের সমান। হ্যাঁ, আর আমরা জানি লাইটের ভেলোসিটি কত, 3 × 10⁸ হ্যাঁ, মিটার/সেকেন্ড হচ্ছে লাইটের ভেলোসিটি। এরা অনেক বেশি স্পিড এদের। আর পার্টিকুলেট অনুযায়ী আমরা চিন্তা করি, আলফা তো বোঝাই যাচ্ছে যে এটা পার্টিকুলেট হবে, বিটারেও ইলেকট্রন, মানে অবশ্যই এদের ভর আছে, এটা পার্টিকুলেট। এক্স রে গামারের কিন্তু কোনো ভর নাই, এরা নন পার্টিকুলেট। আয়োনাইজিং পাওয়ার কার কেমন, আলফার এটা কম ডিস্টেন্স পাস করবে, কিন্তু দেখেন এইটার হচ্ছে আমাদের চার্জ কত, +2, মানে এটা অনেক শক্তিশালী। এই জন্য এদের আয়োনাইজ করার ক্ষমতা অনেক বেশি, মানে অল্প একটু জায়গায় অনেক বেশি আয়োনাইজ করে এরা ক্ষতি করে ফেলতে পারবে। বিটার এটার আয়োনাইজিং পাওয়ার মিডিয়াম, আর এক্স রে গামারের আয়োনাইজিং পাওয়ার হচ্ছে কম। আর যেহেতু আমরা একটু আগেই পড়েছি ভেলোসিটি কার কম, আলফার এর ভেলোসিটি কম। ভেলোসিটির সাথে আপনারা মনে রাখবেন রেঞ্জটা। হ্যাঁ, যেহেতু ভেলোসিটি কম মানে কি, ভেলোসিটি কম মানে রেঞ্জও এদের খুব কম হবে, রেঞ্জ বা পেনিট্রেটিং পাওয়ার হচ্ছে এদের খুবই কম, ঠিক আছে। আর এটা আমরা কি পড়লাম, পিটারটা হচ্ছে লাইটের চেয়ে 99% অফ লাইট, এই জন্য এটার ভেলোসিটি মানে রেঞ্জ মিডিয়াম। আর আমাদের হচ্ছে এক্স রে আর গামার এটা অনেক বেশি যাবে, ভেরি হাই। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আয়োনাইজিং পাওয়ার, টা আমরা দেখলাম কার, আলফা রেট ছিল অনেক বেশি। হ্যাঁ, আয়োনাইজেশনও হচ্ছে, যেহেতু এরা হচ্ছে এদের ভর আছে, এরা ডিরেক্টলি আয়োনাইজ করবে। আর এক্স রে গামারের কোনো ভর নাই, এরা ইনডিরেক্টলি আয়োনাইজ করবে। মাস তো আমরা জানি, যেহেতু এটা হচ্ছে 4, এটার ম্যাস অবশ্যই 4 × ম্যাস বেশি হবে, আর এগুলোর ম্যাস হচ্ছে কম হবে। হ্যাঁ, আর এটার মাস নাই, এক্সট্রা গামারের কোনো মাস নাই। এখন আরেকটা জিনিস হচ্ছে, মাস গুলো আমাদের মুখস্থ করার দরকার নাই, রেঞ্জটা একটু মনে রাখার চেষ্টা করব। তবে রেঞ্জ থেকে কখনো এভাবে ডাইরেক্ট মান আস্ক করে কোশ্চেন আসে না, এই জন্য অ্যাটলিস্ট মানে আমরা ওয়ার্ড গুলো মনে রাখবো, কোনো মান মনে না থাকলেও সমস্যা হওয়ার কথা না। আর অরিজিন দেখেন, প্রতিটা কিন্তু নিউক্লিয়ার, আপনার আলফা বিটা গামা সবই নিউক্লিয়ার, শুধুমাত্র এক্স রেটা আমরা মনে রাখবো এক্সট্রা নিউক্লিয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে যে এক্স রেটা কি, এক্স রেটা হচ্ছে আমাদের এক্সট্রা নিউক্লিয়ার। তাহলে এই ডিফারেন্সটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আলফা বিটা গামার ডিফারেন্স। এটা আমরা থার্ড ক্লাসে বা ফোর্থ ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে, কিন্তু আপাতত এই ডিফারেন্সটা আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এই যে এটা এবার জানুয়ারি 24-এ সিঙ্গেল বেসড আসছিল, ট্রু অ্যাবাউট এক্স রে অ্যান্ড গামা রে, ডিফারেন্ট ইন অরিজিন, নিউক্লিয়ার অরিজিন, সেম ম্যাস অ্যান্ড হ্যাজ চার্জ। আমরা শুরুতেই কি পড়লাম, শুরুতেই আমরা পড়লাম যে হচ্ছে, আমরা নিচ থেকে আসি, দেখেন চার্জ, আমরা জানি কি এক্স রে গামারের কোনো চার্জ নাই, আলফার এর চার্জ ছিল +2, আর হচ্ছে বিটার ছিল -1, কিন্তু গামা এক্স রে গামারের চার্জ ছিল না, তার মানে এটা ফলস, ঠিক আছে। সেম ম্যাস, এদের হচ্ছে, এদের তো আমরা কি জানি, এদের তো ম্যাসই নাই, এদের কোনো ভর নাই, এক্স রে গামারের কোনো ভর নাই, তাহলে এটা অবশ্যই ফলস হবে। সেম ম্যাস বললে, ম্যাস নাই মানে নাই, ঠিক আছে, নো ম্যাস বললে ট্রু হতো, এটা ফলস। নিউক্লিয়ার অরিজিন আমরা কি জানি, গামার এটা নিউক্লিয়ার অরিজিন, এক্স রেটা কিন্তু আমাদের এক্সট্রা নিউক্লিয়ার অরিজিন, তার মানে এটাও ফলস। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, ডিফারেন্ট ইন অরিজিন, মানে এদের অরিজিনটা ভ্যারিয়াস প্লেস থেকে হয়েছে। দেখেন, এটা একবার পড়া থাকলে কিন্তু আপনি এটা অ্যান্সার দিতে পারবেন, এবং এই কোশ্চেন গুলো পরীক্ষায় কখনোই ভুল করা যাবে না।
এবার আমরা চলে যাব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি জিনিস। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ এনার্জি অ্যাজ এ কম্বিনেশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার। মানে ইলেকট্রোম্যাগনেটিক থেকে বোঝা যাচ্ছে যে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, এইটার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হবে এবং এরা হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখেন এই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা দুইটা ডিরেকশনে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরা হচ্ছে মানে ওয়েভের দিকে যাবে। এখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে এখানে কিছু টার্ম আছে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। দি ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ইন অ্যান আর পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ওয়েভের সাথেও এরা পারপেন্ডিকুলার। মানে এরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডটা একটা আরেকটার সাথেও পারপেন্ডিকুলার, আবার এরা ডিরেকশন অফ ওয়েভের সাথেও পারপেন্ডিকুলার। এখন আমাদের কি মনে রাখতে, ওয়েভ লেন্থ ডিস্টেন্স বিটুইন টু কনসিকিউটিভ ক্রেস্ট, দুইটা কনসিকিউটিভ ক্রেস্টের ভেতরে ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। আর ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ওয়েভ দ্যাট পাসেস এ ফিক্সড পয়েন্ট ইন 1 সেকেন্ড, মানে হচ্ছে আমাদের যদি আমরা এখান থেকে চিন্তা করি দুইটা কনসিকিউটিভ পিকের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। ঠিক আছে, ওয়েভলেন্থটাকে আমরা ল্যামডা ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি। এটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ, হ্যাঁ, দুইটা কনসিকিউটিভ পিকের মধ্যে। আর ধরেন আমাদের পার সেকেন্ডে যতগুলো ওয়েভ পাস করে, ধরি এইটা 1 সেকেন্ডে পাস করেছে, তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। সবগুলো মিলাই কয়টা পাস করেছে সেটা হচ্ছে আমাদের, সরি, সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, পার সেকেন্ডে কয়টা ওয়েভ পাস করেছে। আর আমাদের হচ্ছে দুইটা কনসিকিউটিভ পিকের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। এগুলো পরীক্ষা তো আর ছবি আসবে না, এই জন্য এগুলো আপনাদের ওভাবে লাগবে না। এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে, এটা আমাদের সবার জানা, ভেলোসিটি ইকুয়াল টু এফ ল্যামডা। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ল্যামডা মানে ওয়েভলেন্থ। আর এইখান থেকে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে জাস্ট অল্প কিছু কথা, কোয়ান্টাম নেচার মানে কি এগুলো রিডিং দিবেন জাস্ট, যে এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ কোয়ান্টাইজড রেদার দেন কন্টিনিউয়াস। মানে এগুলো হচ্ছে সাধারণত ছোট ছোট ডিসক্রিট ফোটন এনার্জি আকারে বা ডিসক্রিট এনার্জি আকারে থাকে, এরা কন্টিনিউয়াস হয় না ইউজুয়ালি, হ্যাঁ। আর হচ্ছে আমাদের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কি এনার্জিটা কত, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এই এইচটা হচ্ছে আমাদের দেখেন প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, আর হচ্ছে আর আমাদের ইটা হচ্ছে এনার্জি অফ কোয়ান্টাম, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অ্যাবজর্ব অর এমিটেড রেডিয়েশন। আমরা এখান থেকে এই ইকুয়েশনটা মাথার মধ্যে রাখবো। ভেলোসিটি কত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের, লাইটের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এইটা মাথার মধ্যে রাখবো। আর আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা যদি এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যায় তখন এদের ফ্রিকোয়েন্সি মানে এফটা সেম থাকবে, কিন্তু ওয়েভ লেন্থ আর স্পিড দুটাই চেঞ্জ হবে। এগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে বেসিক্যালি আমরা শুধুমাত্র মনে রাখবো, যতগুলো আলোচনা করলাম সবগুলো লাগবে না, জাস্ট আমরা মাথার মধ্যে রাখবো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড নিজেদের সাথেও পারপেন্ডিকুলার, আবার ডিরেকশন অফ ওয়েভের সাথেও পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি থাকবে। আর হচ্ছে এটার স্পিড কত, আর এই ইকুয়েশনটা মাথার মধ্যে রাখলে হবে। আর এই রেড মার্ক করা পয়েন্টটা একটু মাথার মধ্যে রাখবেন। আর এই ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ইম্পর্টেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্যারেক্টারিস্টিক্স থেকে আর আগেও কোশ্চেন এসেছে, কি এদের কোনো হচ্ছে ম্যাস থাকবে না, চার্জ থাকবে না, ভেলোসিটি ইকুয়াল টু লাইট, এদের ভেলোসিটি লাইটের সমান। এরা হচ্ছে ভেলোসিটিটা কার উপর ডিপেন্ড করে, কোন মিডিয়ামে পাস করছে তার উপর ডিপেন্ড করবে, নট ডিফ্লেক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কিন্তু এরা ডিফ্লেক্টেড হবে না, আর এরা ওয়েভ হিসেবে কাজ করে, এরা কিন্তু ওয়েভ হিসেবে কাজ করে, আবার এরা কিন্তু পার্টিকেল হিসেবেও ব্যবহার করে। হ্যাঁ, এই যে ওয়েভ আর হচ্ছে পার্টিকেল, যখন পার্টিকেল হিসেবে বিহেভ করবে তখন কিন্তু এদেরকে বলা, এটাকেই বলা হয় কোয়ান্টাম নেচার, পার্টিকেল আকারে যখন বিহেভ করবে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্পেকট্রাম এটা আপনাদের অত লাগবে না, মোটামুটি একবার জাস্ট দেখে রাখবেন, মানগুলোর দরকার না, শুধুমাত্র মনে রাখবো যে কোন দিকে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে আর কোন দিকে ওয়েভলেন্থটা বাড়ছে। দেখেন 10⁻³ মানে কি, এখানে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, তার মানে রেডিও ওয়েভ গুলোর ওয়েভলেন্থ হচ্ছে আমাদের সবচেয়ে বেশি, আর এইদিকে এক্স রে ওয়েভলেন্থ গুলো হচ্ছে সবচেয়ে কম। কিন্তু আমরা যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করি তাহলে দেখেন ফ্রিকোয়েন্সি কিন্তু ধীরে ধীরে আমাদের হচ্ছে এক্স রে দিকে অনেক বেশি আর এই দিকে হচ্ছে কম। আমরা তো এটা জানি যে
ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ওয়েভ লেন্থের রিলেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক, মানে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভ লেন্থ কমবে। আমরা এই সিকোয়েন্স মানে আমরা এখান থেকে কি মুখস্থ করবো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ভিজিবল লাইট, এই নামগুলো মুখস্থ করব, করে কোনটার ফ্রিকোয়েন্সি বেশি আর কোনটার ওয়েভলেন্থ কম, জাস্ট এই সিকোয়েন্সটা মাথার মধ্যে রাখবেন। এটা না পড়লেও হবে। এই চারটা হচ্ছে শারমিন আপুর নোট থেকে নেওয়া, এটা আমি পরে দেখাই দিব আপনাদের। আপাতত আপনারা এখান থেকে এগুলো কিচ্ছু লাগবে না, মানগুলো জাস্ট এই নামগুলো সিরিয়ালে মুখস্থ করবেন, করে দেখে রাখবেন যে এই নামগুলোর সাথে নিচের দিকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা বাড়তে থাকবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, ফোটন এনার্জি দুইটাই আমাদের নিচের দিকে বাড়তে থাকবে, মানে সবচেয়ে কম হচ্ছে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি আর এনার্জি দুইটা সবচেয়ে কম। কিন্তু যদি আমরা ওয়েভলেন্থ চিন্তা করি তাহলে এইটার হচ্ছে ওয়েভলেন্থ সবচেয়ে বেশি। সিমিলারলি একদম নিচে যেটা আছে সেইটার আমাদের হচ্ছে ওয়েভলেন্থটা সবচেয়ে কম, কিন্তু এইটার আবার ফোটন এনার্জি সবচেয়ে বেশি। এই জন্য আমরা নামের সিকোয়েন্সটা মনে রাখবো, আর হচ্ছে কোনটা বেশি সেটা জাস্ট চার্ট আকারে মনে রাখবো। মানে এগুলো মান মুখস্থ করার দরকার নাই, আমাদের সময় করেছিলাম কিন্তু আজ পর্যন্ত কখনো মান থেকে কোশ্চেন আসেনি। কিন্তু হ্যাঁ, এইটা আসছে, যেমন এরকম চলে আসতে পারে যে সফট এক্স রে হ্যাজ হচ্ছে মোর ফ্রিকোয়েন্সি, অর অর এরকম আসতে পারে সফট এক্স রে হ্যাজ হচ্ছে মোর ফোটন এনার্জি দেন ইউভি লাইট। তাহলে এটা কি হবে, ট্রু হবে, কারণ হচ্ছে সফট এক্স রে ফোটন এনার্জি বেশি। এইরকম এক একটা স্টেম চলে আসতে পারে। এই জন্য নামগুলো সিরিয়ালে লিখবো একটা পেজের ওপর থেকে নিচে। ফ্রিকোয়েন্সি মানে দেখবে এভাবে মার্ক করে লিখবো, ওপর থেকে নিচে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমাদের বাড়বে ওপর থেকে নিচের দিকে, আর আমাদের ওয়েভ লেন্থটা উল্টা একটা মার্ক করবো যে ওপরের দিকে সবচেয়ে বেশি হবে ওয়েভ লেন্থ। এভাবে আমরা মাথার মধ্যে জিনিসটা গেঁথে রাখবো। এখন দেখেন এটা আমাদের এই জানুয়ারি 24-এ আসছে, এক্সাম্পল অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এক্সেপ্ট। তাহলে আমরা দেখলাম যে ইনফ্রারেড রেডিয়েশন, এই চারটাকে মনে রাখবে। দেখেন ইনফ্রারেড রেডিয়েশনটা কিন্তু এখানে আছে, ভিজিবল লাইট আছে দেখলাম, এক্স রে, গামা রে, সবগুলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, শুধুমাত্র এমআরআইটা ছাড়া। এমআরআইটা হচ্ছে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না। আর এইখানে আমাদের হচ্ছে এইটার চারটা জাস্ট রিডিং, না পড়লেও প্রবলেম নাই, এটা বাদ দেন, দরকার নাই এটা। এই মোটামুটি আমাদের হচ্ছে ফার্স্ট লেকচার কমপ্লিট। এখন আমাদের সেলম্যান থেকে কিছু পেজ দাগিয়ে দিব, এগুলো একবার সেলম্যানে দেখবেন। আর এছাড়া আমার স্লাইড থেকে মোটামুটি দেখলেই কভার হয়ে যাবে। আর পরবর্তীতে আমি শারমিন আপুর খাতা দাগায় দিব একবারে। এখন আপাতত সেলম্যান 10th এডিশনের আপনারা হচ্ছে 19 নাম্বার পেজ বের করেন, করে দেখেন 2.1 নাম্বার একটা চার্ট আছে 19 নাম্বার পেজে, যে সামারি অফ ফিজিক্যাল ইউনিটস। এই ইউনিটস গুলো কোনটার ইউনিট কি জাস্ট একবার দেখবেন। ঠিক আছে, 20 নাম্বার পেজে উপরের দিকে চার্টের পোর্শনটা টিক দেন, একবার দেখবেন, তবে হচ্ছে চাইলে আমার স্লাইড থেকেও দেখতে পারেন। আর এরপর 21 নাম্বার পেজে চলে যান, বা 21 নাম্বার পেজ। এখানে দেখেন 2.2 নাম্বার চার্ট আছে, যে পাওয়ার গুলো আমি দাগাই দিলাম আপনাদের, যে ডেসি, সেন্টি, মিলি কোনটার সাথে কি রিলেশন, এইটা এখান থেকে দেখে নেবেন। এরপর চলে যাবেন একদম চ্যাপ্টার 4-এ চলে যাবেন সেলম্যানের। এখান থেকে 27 নাম্বার পেজে আমাদের সাব ডিভিশন অফ ম্যাটার, যেটা এর ভেতরে আমাদের মোটামুটি ম্যাটার কাকে বলে, তারপরে হচ্ছে উদাহরণ কি, অ্যাটম কাকে বলে, মলিকুল কাকে বলে, বোল্ড করা ওয়ার্ড গুলো জাস্ট আপনারা বোল্ড করা সেন্টেন্স গুলো পড়বেন, এটা আমার স্লাইডেও আছে। আর এরপর 28 নাম্বার পেজে চলে যান, যে হচ্ছে দেখেন এলিমেন্ট ইকুয়াল টু কি, কম্পাউন্ড ইকুয়াল টু কি, এখানে লেখা আছে, জাস্ট একবার টিক দেন, একবার দেখবেন। আর এরপর এই পেজে দেখেন আপনারা নিচের দিকে ওই চার্টটা আছে যেটা আমি স্লাইডে দেখিয়েছিলাম, ম্যাটার কি, মিক্সচার কি, সাবস্টেন্স কি, এই পয়েন্টটা দেখে নেবেন। তাহলে 28 নাম্বার পেজ থেকে ওপরের ছবিটা মার্ক করবেন 4.1 নাম্বার, আর হচ্ছে ম্যাটারের যে ফ্লো চার্টটা সেইটা মার্ক করবেন। এরপর চলে যান 30 নাম্বার পেজে। 30 নাম্বার পেজে দেখেন মানে যে ফার্স্ট যে আমাদের হেডিংটা, অ্যাটমিক স্ট্রাকচার, দি ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার, ঠিক দিয়ে রিডিং লিখে রাখেন। 31 নাম্বার পেজটাও আপনারা রিডিং লিখে রাখেন, পুরা পেজটা একবার রিডিং দিবেন। হ্যাঁ, জাস্ট
স্লাইডে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। এই পেজটা রিডিং দিলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে আমরা 30 নাম্বার পেজটা একবার রিডিং দিব, 31 নাম্বার পেজটা আমরা একবার রিডিং দিব। দেন আমরা চলে যাব 32 নাম্বার পেজে। 32 নাম্বার পেজে দেখেন শুরুতেই আছে অ্যাটমিক নাম্বার, এটা 3 স্টার টপিক। তারপর আছে মাস নাম্বার, 3 স্টার টপিক। এরপর আছে আমাদের আইসোটোপ এন্ড নিউক্লাইডস। আইসোটোপ কিন্তু ইনফিনিটি স্টার, আইসোটোপ রিলেটেড সবকিছু ইনফিনিটি স্টার, এগুলো সবই আমি স্লাইডে আলোচনা করেছি, এখান থেকে জাস্ট একবার রিডিং দিবেন আপনারা। এরপর 33 নাম্বার পেজটা অত লাগবে না, এরপর চলে যান 34 নাম্বার পেজে। 34 নাম্বার পেজে দেখেন কেমিক্যাল বিহেভিয়ার আছে। কেমিক্যাল বিহেভিয়ারটা আমি আলোচনা করেছি, ওই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তাছাড়া আপনারা এটা রিডিং লিখে রাখেন, কেমিক্যাল বিহেভিয়ারটাকে একবার রিডিং দিবেন, হ্যাঁ, যে মানে আউটার মোস্ট শেলের ইলেকট্রনের উপর কিভাবে ডিপেন্ড করছে এক্সাম্পল দিয়ে সুন্দর করে লেখা আছে, জাস্ট একবার রিডিং দিবেন। এরপর চলে যাব 36 নাম্বার পেজে। 36 নাম্বার পেজে আমরা হচ্ছে আয়োনাইজেশনের ওপরে দেখেন, আয়োনাইজেশনের ওপরে একটা প্যারা আছে ছোট, যে আমরা উই মে দেয়ারফর কনক্লুড দি কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ডস অন ইটস ভ্যালেন্সি হুইচ টার্মস ডিপেন্ড অন দি নাম্বার অফ ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট শেল। কেমিক্যাল বিহেভিয়ারের পুরা জিনিসটা সামারি আছে হচ্ছে এই লাস্টের কতগুলো কথার ভেতরে। এই একদম লাস্ট প্যারাটা একবার রিডিং দিবেন, যে উই মে দেয়ারফর কনক্লুড দ্যাট কেমিক্যাল প্রপার্টিজ, ঠিক আছে, এই প্যারাটা। এরপর আয়োনাইজেশনে আসেন। আয়োনাইজেশনটা হচ্ছে ইনফিনিটি স্টার, আয়োনাইজেশন রিলেটেড জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আয়োনাইজেশন কিভাবে হবে এই পয়েন্ট গুলো আমি, হেডিং গুলো আমি আমার স্লাইডে লিখেছিলাম, হেডিং এর ভেতরের লাইন গুলো আপনারা জাস্ট একবার রিডিং দিলেই কিন্তু আপনাদের মাথার মধ্যে গেঁথে যাবে। অবশ্যই অবশ্যই রিডিং দিবেন একবার। থার্মায়নিক এমিশন, থার্মায়নিক এমিশনটা আমাদের লাগবে এবং এটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। 6 নাম্বার পয়েন্ট যেটা 38 নাম্বার পেজে। থার্মায়নিক এমিশনটা আপনারা মার্ক করেন, করে ইনফিনিটি স্টার লিখে রাখেন, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আরেকটা জিনিস, থার্মায়নিক এমিশনের কিছু নাম আছে, যেটা হচ্ছে থার্মাল ইলেকট্রন এমিশন, থার্মাল ইলেকট্রন এমিশন অর এডিসন ইফেক্টও বলা হয় থার্মায়নিক এমিশনটাকে। এই তাহলে মোটামুটি এটাই আমাদের হচ্ছে ফার্স্ট লেকচার, এখানে শেষ। সবাই মোটামুটি এটা ভালোভাবে দেখবেন এবং এই টপিক গুলো কিন্তু ইজি, মোটামুটি মুখস্থ করার জন্য ট্রাই করবেন। আর আমার বিশ্বাস যে 2বার রিডিং দিলে আপনাদের এটা হয়তো আর মানে পড়তে হবে না, বেসিক থেকে আপনারা পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। তাহলে আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ।